আসসালামু আলাইকুম। বায়োলজি লাভার্স পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকের এই সন্ধ্যায় খুব সুন্দর একটি আয়োজন নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। তো সবাই দেখতেই পাচ্ছেন আমরা কত সুন্দর কালারিং টি শার্ট পরে সুন্দর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এই সন্ধ্যা সময় আমরা পূর্ববর্তী নোটিশ দিয়ে কিন্তু আমরা মূলত ক্লাসে জয়েন করেছি। তো সবাই ক্লাসে জয়েন করার কথা বলেছো। আমরা খুব সুন্দরভাবে আজকের প্রোগ্রামটি লঞ্চ করব এবং এরপর থেকে রেগুলার কিন্তু আমাদের ক্লাসগুলো আসবে। তো আজকে আমরা ক্লাসে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আচ্ছা তাহলে এবার আমাদের মাইক্রোফোনটা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখি সবাই তোমরা অনেকগুলা ভালো রয়েছে, অনেক সুস্থ রয়েছে আর কি। আজকে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কিন্তু ওয়ান শট এমসিকিউ লঞ্চিং লাইভ আর কি। আমাদের এই লাইভে তোমাদের সবাইকে অনেকগুলো স্বাগতম। আমরা সবাইকে চাই দ্রুত তোমরা লাইভে জয়েন করো এবং আজকে আমাদের সাথে যারা যারা রয়েছে তারা তো অবশ্যই তোমাদের পরিচয় পর্ব তো হবেই আর কি। পরিচয় পর্বের সাথে একটু পরেই কিন্তু আজকে তোমরা জানো যে আমাদের যে ক্লাসটা শুরু হবে সেই ক্লাসটা কিন্তু তোমাদের মূলত প্রথম যে অধ্যায়টা, সেই প্রথম অধ্যায়টা কোষ ও কোষের গঠন, এটা নিয়ে কিন্তু আমাদের ক্লাসটা হবে। তো আমাদের কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত সবাই কমেন্ট করো এবং কে কোথা থেকে দেখছো। আজকের ক্লাস আজকে থেকে কিন্তু নতুনভাবে কিন্তু বায়োলজি লাভার্স তো আমাদের সামনে আসবে। আর অনেক অনেক কিছু দেওয়া বাকি আর কি তোমাদেরকে। আশা রাখি আমরা আমাদের সবাইকে একটু লাইভে একটু জানাও, সবাইকে একটু জানাও সবার কি অবস্থা। তো এর ফাঁকে আমরা যারা এই ওয়ান শট এমসিকিউ কয়েক মাস ধরে তোমাদের সাথে যারা থাকবো, যারা আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব, তোমাদের যে সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিদিন ওয়ান শট এমসিকিউ যে ক্লাসগুলো করব, যে টিচাররা আমাদের সাথে থাকবে তাদের একটু পরিচয় নিয়ে আমরা প্রথমে শুরু করব আমাদের এই প্রোগ্রামটি আর কি। তো প্রথমেই আমরা এক পাশ থেকে শুরু করি। আমরা এই থেকে শুরু করি আর কি। রাজেন, তুমি তাই শুরু করো। আসসালামু আলাইকুম, আমি নাহাজ বিন রহমান রাজিন। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 196তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছি। আমি নাহাজ বিন রহমান রাজিন। ওকে, ভেরি গুড। আজকে আমাদের ক্লাসের কিছু অংশে অবশ্যই আমাদের রাজিনও থাকবে এই জায়গাটাতে আর কি। এরপরে আমরা চলে যাচ্ছি মুবিনের কাছে। মুবিন। আমি লাফিয়ান মুবিন শাওন, ফাইনাল ইয়ার আর্মি মেডিকেল কলেজ যশোর। তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই থাকবো। আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল। তোমরা অলরেডি সবাই জানোই আর কি এই জায়গাতে, বাট তারপরে আমাদের আজকে যেহেতু অফিসিয়াল লঞ্চিং হচ্ছে সেই জায়গাতে আমি আমার পরিচয় দিলাম এবং আমি আমার এমবিবিএস কমপ্লিট করেছি যশোর মেডিকেল কলেজ থেকে। এবং আমার পাশে যে দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে তোমাদের সবার বরফ দাদা। তো বরফ দাদাকে আমরা, আমি সৌরভ হচ্ছে বায়োলজি লাভার্সের শিক্ষক হিসেবে আছে। আচ্ছা, ভেরি গুড। বায়োলজি লাভার্সের শিক্ষক হিসেবে অনেকেই আছে আর কি আমাদের এখানে, আরো অনেক অনেক মানুষজন আছে। এটা নাও কারো, তোমাদের অন্য কারো হাতে রাখো আর কিন্তু আমরা কিছু কমেন্ট আমরা একটু দেখতে চাচ্ছি আর কি। আচ্ছা, আয়েশা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আয়েশা সিদ্দিকা। পপি বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমরা একটু জয়েন করার জন্য একটু বলছি আর কি তোমাদেরকে। এবং আজকের যে কথাটা টাচ লাগছে না হয়তো বা, আজকের যে মূলত যেই কথাটা সেটা হচ্ছে যে তোমরা আজকে বেশি না, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার মতো ক্লাস করবে এবং একটু রেসপন্স করবা। আমার মনে হয় যে কোষ ও কোষের গঠন যে ক্লাসটা তোমাদের আজকে হবে সেই ক্লাসটা কিন্তু তোমরা এখান থেকে অনেক সিকিউ এবং এমসিকিউ সবকিছু তোমরা ইনশাআল্লাহ অনেক কিছু কমন পাবা। তো আমরা খুব বেশি দেরি আর না করি আর কি, দেরি না করে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। এবং আমি একটা জিনিস সেটা সবাইকে বলবো যে কি কোথা থেকে দেখছো একটু কাইন্ডলি যদি একটু কমেন্টে জানাও আমাদের খুবই ভালো হতো। এবং যারা যারা ক্লাস করবা, স্পেশালি আমার যে সকল স্টুডেন্টরা রয়েছে, তোমরা দয়া করে কমেন্টে জানাও যে তোমাদের কোনটার কি উত্তর হবে। আমরা যেহেতু একটু পরে আমাদের ইয়েতে চলে যাব মূলত। আচ্ছা, আমরা আমাদের যে সেশন সেই সেশনে চলে যাব। সবার আমি একটু কমেন্ট যাচ্ছে আর কি এই জায়গাতে। তোমরা যারা ক্লাসে জয়েন করছো তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানায় দাও। তোমাদের কিন্তু কয়েকদিন পরেই পরীক্ষা, তোমাদের যার যার কলেজে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই অধ্যায়গুলো এমসিকিউ এমনভাবে আমরা তোমাদেরকে আজকে বলার চেষ্টা করব যে 4টা অপশনের মধ্যে খুব সুন্দরভাবে আমরা অপশনগুলো এক্সপ্লেইন করব। তুমি খুব ইজিলি কিন্তু তোমার পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু অবশ্যই মেনশন করে দিও। আবিদ এখানে বলছে ভাই ভুলে গেছে। আবিদ তোমার কমেন্ট আমি কেবল দেখলাম। আবিদ, থ্যাংক ইউ আবিদ। হ্যাঁ, ইনশাআল্লাহ তুমি ভালো ক্লাস নিচ্ছ।
এরপর হচ্ছে কনক খান, আরাফ আলম, ইকবাল, কাবিদ কাবিদ আসছে, এরপরে তিজানি সামাভি আসছে, ভেরি গুড, পূজা আসছে, পূজা রানী, থ্যাংক ইউ সবাইকে। তো আমার মনে হয় যে চলো আজকে আমরা আমাদের যে ক্লাসটা অনেক দিন পর আমাদের লাইভে আস্তে আস্তে বাড়ছে আর কি, এটা খুব ভালো লাগে আর কি। লাইভে সবাইকে একটু একটু স্পেশালি এইচএসসি 24 এবং 25 তোমরা একটু সবাইকে একটু জানাও আর কি। আচ্ছা, আমাদের খুব 2 থেকে 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হবে এবং আমি চাই যে তোমরা একটা শেয়ার দিয়ে দাও। শেয়ারটা দিলে আমাদের মনে হয় অনেকেই এই ক্লাসগুলো দেখতে পারবে আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন মূলত আমাদের ক্লাসের দিকে আমরা একটু চলে যাই আর কি, ঠিক আছে না? তাহলে চলো ক্লাসের বলতে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, তাই তো? আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসে মূলত আমাদের সব মেন্টররাই আসবে এখানে আর কি, বাট পর্যায়ক্রমে। তো আমি দিয়ে শুরু করি আর কি আজকের ক্লাসটা। তোমাদের ওই মাইক্রোফোনটা একটু অফ করে দাও, নইলে সাউন্ড আসবে ওটাতে। অনেক দিন পরে এরকম লঞ্চিং লাইভে আসি। বিগত বছরের 10 মিনিট স্কুলে যে লঞ্চিং লাইভটা, সেটা কিন্তু খুব মনে পড়ে আর কি। 10 মিনিট স্কুলে অনেকদিন ধরে যেতে পারেনি, নিজের ইন্টার্নের কারণে, পড়াশোনার জন্য, আরও অনেক পরীক্ষার কারণে আর কি। এইটাই তো আমার মনে হয় যে স্মৃতি কাতর হয়ে যাচ্ছি। আজান দিচ্ছে আর কি আমাদের বিভিন্ন জায়গাতে। আজানটা শেষ হলে আমরা মনে হয় যে আমরা আমাদের আজকের যে ক্লাসটা সেখানে আবারও একটু ফিরে আসতে পারবো আর কি। আমি একটু কমেন্ট পড়ি আর কি। আচ্ছা, নার্গিস পারভিন, স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। এইচএসসি 25 আশা সিদ্দিকা, থ্যাংক ইউ আশা সিদ্দিকা। এরপর আবিদ, জাহিদ হাসান বড়, আচ্ছা ঠিক আছে। এরপরে সবার কমেন্ট করে নিয়ে পড়ার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। এবার আপনার কাছ থেকে শেষ করেছি ভাই, থ্যাংক ইউ কাবিদ। সামাভিও বলেছে, থ্যাংক ইউ সামাভি। সব ক্লিয়ার ভাই, আমার মনে হয় যে সবাই কমেন্ট শুনতে পাচ্ছ। আমাদের আর 50 জন লাইভে আসতে মাত্র 1 জন বাকি। আজানটা শেষ হলে আমরা মনে হয় যে আমরা আমাদের আজকের সাউন্ড ক্লিয়ার তো না একদম ফিরে আসতে পারবো আর কি। আমার মনে হয় যে আমরা আমাদের আজকের সাউন্ড ক্লিয়ার তো না একদম। আচ্ছা, আজানটা শেষ হইতে হয়তো আমাদের 30 সেকেন্ড একটু টাইম লাগবে আর কি। আচ্ছা, কে কোথা থেকে দেখছো আমাকে এতে একটু জানাও তো, যে যশোর, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, কোন জায়গা থেকে, কে কোন বিভাগ থেকে একটু আমাকে একটু যদি কাইন্ডলি জানাতো খুবই ভালো হতো আর কি। অবসর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুথি গাঙ্গুলি, আন্টি ইজ ওয়াচিং। আচ্ছা, আন্টি ওয়াচিং নাকি আমাদের ঐশ্বরিয়া গাঙ্গুলি ওয়াচিং, এটা বলা মুশকিল আর কি। ওকে ভাইয়া নমস্কার। হ্যাঁ তোমা বিশ্বাস, হ্যাঁ এই তো তোমা ভালো আছি। পপি দেখছি যশোর থেকে। সবাই একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। আজকে আমি আমার ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছো, আমি বলবো যে তোমরা আজকে লাইভটা একটু শেয়ার করে দাও দ্রুত। আমরা 1 ঘন্টার মতো ক্লাস নেব এবং 1 ঘন্টার ক্লাসটা সবাই একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করবা সবাই। আমাদের 50 জন লাইভে আসতে আর মাত্র 2 থেকে 3 জন বাকি আর কি। আমার মনে হয় যে সবাই একটু জয়েন দাও আর কি, বা বন্ধুদেরকে একটু বলো, তাহলে আমাদের মনে হয় যে ক্লাসটা আমরা শুরু করলে আরও বেশি ভালো লাগবে আর কি। তাহলে চলো আমরা মূলত চলে যাই আজকে আমাদের ক্লাসে। আচ্ছা, আমাদের আজকে মেইন ক্লাসের দিকে আমরা একটু চলে যাই। তাহলে আমাদের ক্লাসের ক্ষেত্রে যে জিনিসটাতে আমরা একটু দেখব সেটা হচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে সুন্দর সুন্দর কয়েকজনের ছবি দেওয়া আছে আর কি এই জায়গাটাতে। আচ্ছা, ওকে। এর পরের দিকে যেটা আসবে সেটা আমরা একটু আর একটু ছোট করতে হইতো মনে হয় আমাদের, না? ওকে, আজকে মূলত তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে অধ্যায়টা হবে সেটা কিন্তু কোষ ও কোষের গঠন। কোষ ও এর গঠন। আচ্ছা, তো কোষ এবং কোষের গঠন যে অধ্যায়টা, আচ্ছা শোনো মুবিন, তোমরা একটা কাজ করো, তোমরা এই সাইডে একটু আসো, কারণ পেছনে স্ক্রিনের ইয়েটা দেখা যাচ্ছে, রিফ্লেক্ট আসে আর কি। তুমি এদিকে আসো, রিফ্লেক্ট আসে আর কি। রিফ্লেক্ট আসলে দেখতে খারাপ লাগে আর কি। ওকে, আচ্ছা, খুবই ভালো আর কি। তাহলে চলো দেখো যে আমাদের কোষ এবং কোষের গঠনে আজকে আমাদের মূলত আজকের লাইভ যেটা ওয়ান শট এমসিকিউ, কোষ ও কোষের গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা কিন্তু হচ্ছে আমরা এখানে কয়েকটি জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ পড়ে যে কোষ অঙ্গাণু, এর পরের দিকে চলে আসে আমাদের ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে রেপ্লিকেশন, জিন এবং ক্রোমোজোম নিয়ে। তো মূলত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 50 থেকে 60 এমসিকিউ সলভ করবে এবং 50 থেকে 60 এমসিকিউ সলভ করা মানে মনে রাখবে এখান থেকে প্রায় 150 থেকে 200 এমসিকিউ কিন্তু তোমার সলভ করা হয়ে যাবে। প্রত্যেকটা এমসিকিউর আমরা ব্যাখ্যা সহ চলে আসবো আর কি। আচ্ছা, তো চলো আমরা এর পরের দিকে একটু চলে যাই আর কি।
তো আমাদের মূলত প্রথমে একটা আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখো কোষের অভ্যন্তরে পিএইচ নিয়ন্ত্রণ করে কোনটা। শুরু হয়ে গেল আজকে আমাদের ওয়ান শট এমসিকিউ এর প্রথম এমসিকিউ। তো দেখো প্রশ্ন হচ্ছে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটা, সাইটোপ্লাজম, গ্লাইঅক্সিজম, কোষ গহ্বর, নিউক্লিওপ্লাজম। আমরা সবার আগে এই উত্তরটা তোমাদের কাছ থেকে একটু চাচ্ছি, তোমরা একটু কাইন্ডলি বলো তো এটা কি হতে পারে আর কি। কারণ কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে খুবই সহজ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু একটু দেখো নিউক্লিওপ্লাজম, যেটা কিনা নিউক্লিয়াসের ভেতরে যে তরল পদার্থ সেটাকে বলা হচ্ছে। ওকে, গ্লাইঅক্সিজমটা কি করে, গ্লাইঅক্সিজমটা কিন্তু আমাদের যেটা মূলত উদ্ভিদের যে একটা শক্তি সঞ্চয়, উদ্ভিদের শক্তি সঞ্চয় হিসেবে কাজ করে কিন্তু গ্লাইঅক্সিজম, উদ্ভিদের এটিপি বা উদ্ভিদের লিপিড তৈরির ক্ষেত্রে। সাইটোপ্লাজমটা কি বলে বলতো, কোষের যে কোনো একটা যে মূলত তরল পদার্থ সেটাকে সাইটোপ্লাজম বলা হচ্ছে। কিন্তু দেখো এর মধ্যে আমাদের কোনটা পিএইচ নিয়ন্ত্রণ করে, আমি কিন্তু তিনটা জিনিসের ব্যাখ্যা দিয়ে দিলাম, একটা জিনিসটা বাদে, সেটা হচ্ছে সবাই একটু শুনতে চাচ্ছি আমি, কোষ গহ্বর। অনেকে উত্তর দিচ্ছে, আচ্ছা আব্দুল্লাল জাবির, ভেরি গুড জাবির, তারপরে জাবির উত্তর দিচ্ছে ভেরি গুড, সারা উত্তর দিচ্ছে কোষ গহ্বর, সাজিন ইজ ওয়াচিং, আরাফ আলম খ ভেরি গুড। তোমার সবাই, তার মানে আমরা জানি কোষের অভ্যন্তরে পিএইচ নিয়ন্ত্রণ করে তাহলে কোনটা, কোষ গহ্বর। কোষ গহ্বর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কোষ গহ্বর সম্পর্কে একটু জানা উচিত, সেটা হচ্ছে এই কোষ গহ্বরের যে একটা আবরণ থাকে, ধরে রাখো এটা একটা কোষ গহ্বর, কোষ গহ্বরের যে আবরণ, এই আবরণকে বলা হচ্ছে টনোপ্লাস্ট। কি বলা হচ্ছে, TONOPLAST। তাহলে সবাই একটু বলো তো, তাহলে কোষ গহ্বরের আবরণকে কি বলা হচ্ছে, টনোপ্লাস্ট। কি বলা হচ্ছে, টনোপ্লাস্ট। এই ইনফরমেশনটা কিন্তু পরীক্ষাতে আসার মতো একটা জিনিস। তাহলে কোষ গহ্বর আমাদের দুইটা কাজ করে, কোষ গহ্বর হচ্ছে কোষের পিএইচ নিয়ন্ত্রণ করছে, এবং আরও একটা কাজ করে সেটা হচ্ছে কোষ গহ্বরের যে আবরণ তাকে বলা হচ্ছে মূলত টনোপ্লাস্ট। ওকে, আচ্ছা যারা যারা দেখছো তাদের সবার কমেন্ট আমি একটু দেখতে চাই যে হ্যাঁ তোমরা ক্লাসে একটু টনোপ্লাস্ট। জাবির উত্তর দিচ্ছ, ভেরি গুড, জাবির অনেক অ্যাক্টিভলিভাবে উত্তর দিচ্ছে আর কি। আচ্ছা এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, এরপরের দিকে আমাদের যে টপিক বা 2 নাম্বার প্রশ্ন। আচ্ছা দেখি একটু খেয়াল করে দেখি যে আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে কি বলে। খুবই চমৎকার একটা প্রশ্ন, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে। চলো আমরা আগে একটু জেনে নিই কয়েকটা জিনিসের ক্ষেত্রে। আমাদের এখানে কয়েকটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে এ কারিতে লিখি আর কি। সবাই একটা জিনিসের দিকে খেয়াল করবা, সেটা হচ্ছে দেখো রেপ্লিকেশন, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সফরমেশন। এই কথাটা মূলত আমাদের ভাইরাস এদের যে প্রজনন এই ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার, ভাইরাসের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ট্রান্সফরমেশন কথাটা প্রযোজ্য তাদের প্রজননের ক্ষেত্রে। তাহলে মানুষের ক্ষেত্রে মূলত এটা প্রযোজ্য নয়। তাহলে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বা প্রকৃত কোষীদের ক্ষেত্রে প্রযোজ্য মূলত 3টা জিনিস, একটা হচ্ছে রেপ্লিকেশন, 2 নম্বর হচ্ছে ট্রান্সক্রিপশন, 3 নম্বর হচ্ছে ট্রান্সলেশন। আমরা সবাই মূলত জানি, দেখো এমডিএনএ মানে মাদার ডিএনএ থেকে যদি কখনো এসডিএনএ বা সিস্টার ডিএনএ উৎপন্ন হয়, তখন তোমরা সবাই জানো সেটাকে বলা হয় মূলত রেপ্লিকেশন। কি বলা হয়, রেপ্লিকেশন, এটা আমরা সবাই জানি। ওকে, 2 নম্বর কথা চলে আসি, এই সিস্টার ডিএনএ বা অপত্য ডিএনএ, সিস্টার ডিএনএ থেকে যখন আমাদের কি উৎপন্ন হবে, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, তখন সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, TRANSCRIPTION, ট্রান্সক্রিপশন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের দেহের প্রোটিন উৎপাদন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, আমাদের দেহের প্রোটিন উৎপাদন করা। তাহলে প্রোটিন উৎপাদন করার জন্য কোন প্রসেস, প্রোটিন উৎপাদন হবে মূলত এমআরএনএ থেকে। তাহলে এমআরএনএ থেকে যখন প্রোটিন উৎপাদন হবে সেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। সেটাকে বলা হচ্ছে কি, ট্রান্সলেশন। সেটাকে বলা হচ্ছে কি, ট্রান্সলেশন। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? তাহলে দেখো আমরা জানি আমাদের দেহের যে বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ করে মূলত প্রোটিন তৈরির মাধ্যমে, এবং প্রোটিন তৈরি প্রক্রিয়া হচ্ছে মূলত 3টা, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। আমার সাথে সাথে সবাই বলো, সিস্টার ডিএনএ যে তৈরি হলো মূলত মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ বা মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। অপত্য ডিএনএ থেকে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় কি, ট্রান্সক্রিপশন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে মেসেঞ্জার আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে এটাকে বলা হয় মূলত ট্রান্সলেশন। ওকে, বাট এইখানে আর একটা জিনিস তোমরা একটু সবাই মনে রাখবা যে হ্যাঁ জি স্যার এখানে সবাই বলেছে ট্রান্সলেশন উত্তর বলছে, সবাই ট্রান্সলেশন উত্তরটাই বলছে, ভেরি গুড, ট্রান্সলেশন। ওকে, আচ্ছা শফি ভাই আপনি কি একটু এই দিকে একটু আসতে হবে স্ক্রিনে, হ্যাঁ এইখানে বসেন। আচ্ছা ঠিক আছে, সবাই উত্তর বি নাম্বার উত্তর দিচ্ছে না, ট্রান্সলেশন। আচ্ছা এই ট্রান্সলেশনের জন্য তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্রান্সলেশন মূলত হয় কোথায়,
ট্রান্সলেশন মূলত হয় কোথায়? ট্রান্সলেশন বলতে প্রোটিন তৈরি করা। সবাই খেয়াল করবা, প্রোটিন তৈরি হয় মূলত সাইটোপ্লাজমে। প্রোটিন তৈরি হয় কোথায়? সাইটোপ্লাজমে। কেন প্রোটিন তৈরি বা ট্রান্সলেশন সাইটোপ্লাজমে হবে বলো তো, কেউ কি বলতে পারবা? সাইটোপ্লাজম। তাহলে বলো, ট্রান্সলেশন ঘটে সাইটোপ্লাজমে, কিন্তু কেন ট্রান্সলেশন সাইটোপ্লাজমে ঘটবে? এই উত্তরটা আমাকে একটু কাইন্ডলি কেউ একটু দাও তো, আমি একটু শুনি। দেখি আমার এই ব্যাচে যারা যারা লাইভে দেখছো তোমরা সবাই জানো যে আমাদের ট্রান্সলেশন ঘটে সাইটোপ্লাজমে, কিন্তু কেন ট্রান্সলেশন সাইটোপ্লাজমে ঘটে? আমাকে একটু কেউ উত্তর দাও। অনেকে ওয়াচিং, অনেকে অনেক 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 মানুষজন উত্তর দিচ্ছে এই জায়গাটাতে। ভেরি গুড। কই কই কেউ একটু উত্তর দাও, আমি একটু দেখি। কই উত্তরগুলান কোথায় গেল সবার? দেখা যাক। উত্তর চাই, উত্তর চাই। ভেরি গুড। সবার আগে সাফওয়ান, আচ্ছা সাফওয়ান উত্তর দিয়েছে। সাফওয়ান উত্তর দিয়েছে, কি উত্তর দিয়েছে এই জায়গাতে আমাদের? সাফওয়ান উত্তর দিয়েছে যে এখানে উনি বলছে যে রাইবোজোম থাকে তাই। ভেরি গুড সাফওয়ান। তারপর হচ্ছে রুকায়া সুলতানা বলেছেন রাইবোজোম থাকে তাই, অ্যাবসলিউট রাইট। তারপরে হচ্ছে অবসর উত্তর দিয়েছে সাইটোপ্লাজমে রাইবোজোম থাকে। ভেরি গুড, কারণ আমরা জানি সাইটোপ্লাজমে প্রোটিন তৈরি কারখানা রাইবোজোম থাকে, আর রাইবোজোমে তো প্রোটিন তৈরি হবে, আর এই জন্যই মূলত ট্রান্সলেশন ঘটে কোথায়? রাইবোজোমের, মানে সাইটোপ্লাজমে। অ্যাবসলিউট রাইট আনসার। ওকে, তাহলে চলো আমরা এই উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। আমাদের উত্তরটা কিন্তু হলো ট্রান্সলেশন। ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা চলো এখন আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাই। নিচের কোনটি স্টার্ট করুন? আমরা খুবই সহজ সহজ প্রশ্ন কিন্তু দিয়েছি, কারণটাই সহজ সহজ প্রশ্নটাই পরীক্ষাতে সবচেয়ে বেশি আসবে। যে জিনিসটা সবাই পারে ওই জিনিসটা যদি তুমি না পারো, ধরে রাখো তোমার জীবনে কোনো জায়গায় চান্স হবে না। ক্লিয়ার? এবং এই জিনিসগুলো কিন্তু বেসিক। তাহলে চলো আমরা একটু আলোচনা করে ফেলে এই জায়গায়। আমরা সবাই জানি কোডন কাকে বলে। আমি যদি এখানে লিখি CODON, মনে রাখবা কোডন মানেই হচ্ছে 3টা নাইট্রোজেনের বেস। কয়টা নাইট্রোজেনের বেস? 3টা নাইট্রোজেনের বেস, তাই না? এখন 3টা নাইট্রোজেনের বেস মিলে তৈরি হয় এক একটা করে কোডন, এবং আমাদের কোডনের ইন টোটাল সংখ্যা হচ্ছে 64টা। কতটা? 64টা। কোডনের ইন টোটাল সংখ্যা হচ্ছে 64টা। এবং আমরা এটাও জানি যে এই কোডন 64টার মধ্যে আমাদের যে কোডনটা সর্বপ্রথমে থাকে তাকে আমরা বলি স্টার্ট কোডন, আর স্টার্ট কোডনের পাশাপাশি আরও একটা জিনিস থাকে সেটা হচ্ছে স্টপ কোডন। তাহলে আমরা যদি বলি ইন টোটাল কোডন হচ্ছে 64টা, 64টার মধ্যে প্রথমে থাকবে স্টার্ট কোডন, স্টার্ট কোডন, আর শেষের দিকে থাকবে কোন কোডন? স্টপ কোডন। ক্লিয়ার? তাহলে এই 64টার মধ্যে যে স্টার্ট কোডন থাকবে সেটাকে আমরা সাংকেতিক চিহ্ন দিই AUG। যারা পাবজি বা যারা ফ্রি ফায়ার খেলছো তারা কিন্তু এই কথাটা শুনছো, AUG। তাহলে এই AUG মানেই হইতেছে একটা কোডন। দেখো, A মানে একটা আমাদের নাইট্রোজেনের বেস, ইউ মানে আমাদের একটা নাইট্রোজেনের বেস, এবং G মানে আমাদের আরও একটা নাইট্রোজেনের বেস। তাহলে 3টা নাইট্রোজেন বেস মিলে আমাদের একটা কি তৈরি হলো? আমাদের একটা কোডন তৈরি হলো, এবং স্টার্ট কোডন হচ্ছে মূলত AUG। ক্লিয়ার? আর স্টপ কোডন তোমরা সবাই জানো। বলো তো স্টপ কোডন কয়টা? স্টপ কোডন কিন্তু 3টা। তোমরা জানো কি কি? সেটা হচ্ছে UAA, UAG, আর এটা রয়েছে উগান্ডা, UGA। 3টা UGA, তাই না? আচ্ছা, তাহলে আমরা সবাই এখানে কমেন্টে দেখছি তাহলে এই জায়গাটাতে। তাহলে দেখো আমরা জানি কোডন ইন টোটাল 64টা, এর মধ্যে স্টার্ট কোডন হচ্ছে একটা AUG, স্টপ কোডন হচ্ছে 3টা UAA, UAG, UGA। তাহলে আমার প্রশ্ন হচ্ছে একটা, বলো তো যে কোডন তো 64টা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কার্যকরী প্রোটিন কতটা? কার্যকারী কোডন, প্রোটিন বলছি, কার্যকারী কোডন কতটি? দেখি উত্তর কে দেয়। আমি প্রশ্নের উত্তরও তোমাদের MCQ এর জন্য দিয়ে দিচ্ছি। 60টা, 61টা, নাকি 62টা? বলো, 60, 61 নাকি 62? কার্যকারী কোডন কতটা? 60, 61 নাকি 62? আচ্ছা, রুকাইয়া সুলতান উত্তর দিয়েছে 61। ভেরি গুড। নেহা উত্তর দিয়েছে 61। ভেরি গুড। সাফওয়ান 61। ভেরি গুড। আর দেখি আর কে কে উত্তর দেয় আমাদের সুন্দর সুন্দর বাচ্চারা কে কে উত্তর দিচ্ছে একটু আমরা দেখি। সমস্যা হচ্ছে আমাদের ক্লাসরুমের লাইটগুলোর পেছনে রিফ্লেক্ট আসতেছে। আশা রাখি এটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে সমাধান হবে। রাফসান 61, কৃষ্ণা ভট্টাচার্য ওয়াচিং, ওকে। তারপরে মৈত্র উত্তর দিচ্ছে 61। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে 61টা, কারণ আমরা জানি ইন টোটাল কোডন হচ্ছে 64টা। এখান থেকে স্টপ কোডন যারা কোনো কাজই করে না, শুধু স্টপ করতে ব্যবহৃত হয়, তাদেরকে যদি 3টা বাদ দিয়ে দিই তাহলে 64 - 3 কার্যকারী কোডন হচ্ছে
61টা। ভেরি গুড, রাইট অ্যান্সার 61টা। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা উত্তরটা দেখে নিই। আমরা জানি স্টার্ট কোডনের হবে কি AUG, তাহলে স্টার্ট কোডনের উত্তর কোনটা? AUG। আচ্ছা চলো এর পরবর্তী প্রশ্নের দিকে আমরা একটু চলে যাই। 4 নম্বর প্রশ্ন, প্রোটিন সংশ্লেষণ করে কোন অঙ্গাণু? এটা আমি উত্তর দিব না, আজকে প্রথম লেকচারে আমি কথাটা বলছি, মানে প্রথম যখন আমি MCQটা সলভ করে সেখানে কিন্তু এখানে বলছি। তাহলে বলো তো প্রোটিন সংশ্লেষ করে কোনটা? গোলজি বস্তু, লাইসোজোম, অ্যাক্রোজোম নাকি রাইবোজোম? দেখি তো আমি একটা কথা দিকে চলে আসি। অ্যাক্রোজোমটা কই থাকে? অ্যাক্রোজোমটা মূলত হচ্ছে শুক্রাণু যে থাকে, এই শুক্রাণুর একটা রাসায়নিক কম্পোনেন্ট যেটা মূলত তাদের মস্তিষ্কে থাকে, সেটাকে বলা হয় অ্যাক্রোজোম। তাহলে অ্যাক্রোজোম কই থাকে? শুক্রাণুর মাথায় থাকে। অ্যাক্রোজোম কই থাকে? শুক্রাণুর মাথায় থাকে। ওকে, এর মধ্যে একটা জিনিসের দিকে চলে আসো, তাহলে অ্যাক্রোজোম স্পার্মের মাথায়, SPERM, স্পার্মের হেড বা মাথাতে থাকে। আচ্ছা গুড। আচ্ছা চলে আসি লাইসোজোম, এটাকে কি বলা হচ্ছে বলো তো? আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে কি বলা হচ্ছে? আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা, ক্লিয়ার? ওকে, এটা একটু মনে রেখো, এটা কিন্তু পরীক্ষাতে বেশ আসে, বা সুইসাইডাল স্কোয়াড বলো, সুইসাইডাল ব্যাগ বলো, সব কিছু হচ্ছে মূলত এই লাইসোজোম। চলে আসি গোলজি বডি। গোলজি বডি কি করে? গোলজি বডি মূলত প্যাকেজ করে। গোলজি বডি কি করে? গোলজি বডি খাদ্যবস্তুকে প্যাকেজ করে, অর্থাৎ প্যাকেজিংয়ে ব্যবহৃত হয় গোলজি বস্তু। প্যাকেজিংয়ে ব্যবহৃত হয় কি? গোলজি বস্তু। তাহলে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যে সকল খাদ্য উপাদান তৈরি করবে তাদেরকে সুন্দর করে র্যাপিং করবে কে? র্যাপিং করবে কিন্তু গোলজি বস্তু। তাহলে বাকি থাকে কি? আমাদের রাইবোজোম। এবং আমরা সবাই জানি রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে বলা হয় কোন ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা বলো তো রাইবোজোম মূলত কত প্রকার? রাইবোজোম মূলত 2 প্রকার, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S, তাই না? এবং যারা 70S তারা কিন্তু আদিকোষীতে থাকে। কোথায় থাকে? আদিকোষী। আদিকোষী বলতে আমরা কি বুঝি? ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট, এদেরকে বলা হচ্ছে আদিকোষী। আর প্রকৃত কোষী বলতে কি? একদম মানে মানুষ, বিড়াল, গরু, ছাগল, কুত্তা সব কিছু আর কি। তাহলে প্রকৃত কোষীদের থাকে হচ্ছে 80S। আশাটা কি বুঝতে পারছো? এই জায়গাতে তোমরা সবাই উত্তর দিয়েছো রাইবোজোম। ভেরি গুড, রাইবোজোম রাইট অ্যান্সার। এটা একদম রাইট অ্যান্সার, রাইবোজোম। তোমরা যারা যারা উত্তর দিচ্ছ রাইবোজোম। আচ্ছা নুহাস বিন রাজিন ইজ ওয়াচিং। আচ্ছা রাইবোজোম আসছে, রাইবোজোম রাইবোজোম রাইবোজোম। আচ্ছা ওকে, রাতুল ঘোষ উত্তর দিয়েছে রাইবোজোম। ভেরি গুড রাতুল। তারপরে সাবরিনী ইয়াসমিন রাইবোজোম। এই তো অনেকেই হচ্ছে আর কি। চলো তাহলে আমাদের রাইট অ্যান্সারটা দেখে নিই। আমাদের আনসারটা কি? দেখো রাইবোজোম। আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে মূলত রাইবোজোম। ওকে, এরপর এটাতে চলে যাই 5 নম্বরে। দেখো প্রি mRNA এর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলে? চমৎকার একটা জিনিস। আমরা আজকের অধ্যায় শুরুতে একটা কথা বলেছি, যে সেটা হচ্ছে যে আমাদের mRNA থেকে যখন প্রোটিন তৈরি হয়, দেখো এটা একটু লেখা হয়ে গেছে, বড় হাতে লিখে ফেলছি। দেখো mRNA মানে মেসেঞ্জার RNA। mRNA থেকে যখন কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে, তাই না? প্রোটিন তৈরির প্রক্রিয়াকেই আমরা কি বলেছিলাম? প্রোটিন তৈরির প্রক্রিয়াকে আমরা বলেছিলাম বলতো ট্রান্সলেশন। TRANSLATION, ট্রান্সলেশন, তাই না? এবং আমরা সব সময় জানি যে আমাদের যে কোডন, এই কোডনটা মূলত 2 ধরনের। একটাকে বলা হচ্ছে এক্সন আর একটাকে বলা হচ্ছে ইন্ট্রন। তাহলে কোডনের কথায় যদি চলে আসি, কোডন 2 প্রকার, একটাকে বলা হচ্ছে এক্সন আর একটাকে বলা হচ্ছে ইন্ট্রন। এই জিনিসটা কিন্তু অনেকের বোঝা উচিত, ইন্ট্রন বা ইন্ট্রনস। ইন্ট্রনস মানে মনে রাখবে তারা ইন্ট্রোভার্ট। যারা ইন্ট্রোভার্ট তারা তো প্রকাশ পায় না। কিন্তু যে কোনো প্রাণীর বা উদ্ভিদের কি তৈরি করতে হবে? প্রোটিন তৈরি করতে হবে। কেন? কারণ বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে। তাহলে মনে রাখতে হবে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য অবশ্যই তোমাকে প্রোটিন তৈরি করতে হবে। আর কারা বৈশিষ্ট্য প্রকাশ করে? বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমাদের অবশ্যই লাগবে এক্সট্রোভার্ট যারা, তাদেরকে। কারণ এক্সট্রোভার্টটা তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। এক্সট্রোভার্টটা তাদের কি করে? বৈশিষ্ট্য প্রকাশ করে। বা যারা ইন্ট্রোভার্টটা কিন্তু তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। কোনো প্রবলেম? তাহলে খেয়াল করে আর কি দেখো, তাহলে ইন্ট্রোভার্টরা কখনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। তাহলে বৈশিষ্ট্য প্রকাশ করবে কে? যারা এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে কি? এক্সন। আর এই এক্সনরাই মূলত কি করবে? প্রোটিন তৈরি করবে। এক্সনরাই মূলত কি করবে? প্রোটিন তৈরি করবে। তাহলে একটা জিনিস খেয়াল করি, প্রি mRNA এর যে অংশের ট্রান্সলেশন হয়, তাহলে ট্রান্সলেশন মানেই হচ্ছে কি? প্রোটিন তৈরি করা। আর প্রোটিন তৈরি করা মানেই কি? বৈশিষ্ট্য প্রকাশ করা। আর বৈশিষ্ট্য প্রকাশ করবে কে? বলো। বৈশিষ্ট্য প্রকাশ কি? আমাদের এই যেটা মূলত আমাদের ইন্ট্রন, এটা বৈশিষ্ট্য প্রকাশ করবে না। মানে ইন্ট্রন মানে এক্সট্রোভার্ট,
এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট? ইন্ট্রন মানে ইন্ট্রোভার্ট, বাদ দাও। স্প্লাইসিং, স্প্লাইসিং মানে কি? কাটাকাটি করা। এক্সন এবং ইন্ট্রনকে কেটে কেটে বাদ দাওকে বলা হয় স্প্লাইসিং। এক্সন এবং ইন্ট্রনকে কেটে কেটে বাদ দাওকে বলা হচ্ছে কি? স্প্লাইসিং। কাটাকাটি চলবে না। মিউটন মানে কি? মিউটেশনের একক। মিউটন মানে কি? মিউটেশনের একক, যেটা ট্রান্সলেশনের সাথে যাচ্ছে না। তাহলে একমাত্র যাচ্ছে কোনটা? সেটা হচ্ছে এক্সন। রাইট অ্যান্সার কোনটা? এক্সন। দেখি আমাদের এই উত্তরটা কে দিচ্ছে আর কি। আয়েশা সিদ্দিকা এক্সন, রোকেয়া সুলতানা এক্সন। ভেরি গুড। অনেকেই তো এক্সন দিচ্ছে, দুইজন কেউ দিচ্ছে না? দুইজন কেউ দাও, সবাই একজন বললে হবে? সবাই একজনই বলছো। ওকে, কাব্য উত্তর দিয়েছে এ। অনিন্দিতা দাস ইজ ওয়াচিং, সাদিয়া আক্তার ওয়াচিং, রোকেয়া সুলতানা থ্যাংক ইউ। এ উত্তর দিয়েছে সাবরিনা ইয়াসমিন এ। সাদিয়া আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। রাজিন উত্তর দিচ্ছে একজন, তারপরে শয়ন উত্তর দিচ্ছে একজন। ভেরি গুড, ভেরি গুড। সবারই উত্তর মনে তো খুবই ভালো হচ্ছে, সবাই ভালো ভালো উত্তর দিচ্ছ আর কি তোমরা। 1000 কমেন্ট? কি রে, এটা কি আটকা যাচ্ছে নাকি? কমেন্ট হবে না কেন 1000? পোলাপান ভালো করে পড়াশোনা করলে কমেন্ট হবে, হবে না? না হওয়ার তো কিছু নাই। কয়টা কমেন্ট আসছে দেখি আমার ছেলেপেলেদের? ওকে, একজন। আচ্ছা, রবিউল স্যার আমারটা দেখেন না। এই নার্গিস পারবেন, এই তো দেখলাম তোমার কমেন্টটা, দেখলাম বাবা। ও, আর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তোমরা সবাই জানো আগামী 2রা জুন থেকে, আগামী রবিবার থেকে HSC 26 যারা রয়েছে তোমাদের জন্য সেই কাঙ্ক্ষিত 3 নাম্বার বায়োলজি বেসিক ব্যাচ শুরু হতে যাচ্ছে। সো যারা যারা এখনও মনে করছো যে ভর্তি হও না, আমি বলবো খুবই দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ অলরেডি আমাদের 3 নাম্বার ব্যাচের HSC 26-এর ব্যাচের কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে এবং অনেকজন ভর্তি হয়ে গিয়েছে। পরে দেখবো যে 3 নাম্বার ব্যাচেও যদি জায়গা না পাও তখন হাউমাউ শুরু হয়ে যাবে। সো আশা রাখি যারা যারা করতে চাও দ্রুত চলে আসো আমাদের 3 নাম্বার ব্যাচে। ওকে, এবং আমরা কতটুকু কি করি বা না করি সেটা আমাদের মনে হয় যে আমাদের কাজকর্মে প্রমাণ করে দেয় আর কি। হাউ মাচ উই আর ডেডিকেটেড টু আওয়ার স্টুডেন্টস অ্যান্ড টু আওয়ার সার্ভিস, ইনশাল্লাহ। তো চলো এরপরের দিকে আমরা একটু যাই আর কি। অনেক স্বপ্ন ছিল এইভাবে, বুঝতে পারলি, যে একদিন নিজের স্মার্ট বোর্ডে এইভাবে ওয়ান শট MCQ হোক বা সিকিউ হোক ক্লাস নেব। তো নিজের কাছে একটা খুব মানে একটা ইমোশনাল একটা ব্যাপার কাজ করতেছে। কিন্তু হ্যাঁ, শুরু তো 10 মিনিট স্কুল, এটা তো অবভিয়াসলি আজকের যেই সিস্টেম আমি পড়াচ্ছি, অল ক্রেডিট গোস টু 10 মিনিট স্কুল। এইটা মানে অস্বীকার করার আমার হাতে কোনো সুযোগ নাই। যা কিছু শিখছি এই অনলাইন জগতে, 10 মিনিট স্কুলকে আমি স্যালুট জানাই এই জায়গাতে। স্পেশাল আমার বন্ধু তৌফিককে, যার হাত ধরে 10 মিনিট স্কুলে যাওয়া আর কি। ওকে, কি এইটা? হ্যাঁ, ডিজের মাইকের দাম তো অনেক এবং এটার কাজও অনেক, কাজও অনেক। আচ্ছা চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখি সেটা হচ্ছে আমাদের তারপরের যে প্রশ্ন, সেটাতে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু? কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু? আমি উত্তরটা তোমাদের কাছ থেকে একটু শুনতে যাচ্ছি, দেখি তো এই উত্তরটা কে দেয় আর কি। আমি কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু? আচ্ছা দেখো, মাইক্রোটিউবিউলস, মাইক্রোটিউবিউলসকে বলা হচ্ছে কোষীয় কঙ্কাল। আমরা জানি কোষীয় কঙ্কাল 3টা, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, যার প্রধান কাজ হচ্ছে কি বলতো? কোষের আকার আকৃতি বা দৃঢ়তা প্রদান করা। লাইসোজোম একটু আগে তোমাদেরকে বলা হয়েছে যে সেটা হচ্ছে আত্মঘাতী থলিকা লাইসোজোম। রাইবোজোম কি? রাইবোজোমটা হচ্ছে আমাদের প্রোটিন তৈরি কারখানা। আর এই যে দেখো গোলজি বস্তু, কি বস্তু? গোলজি বস্তু। গোলজি বস্তু মূলত আমি বলেছিলাম কি করে? প্যাকেজিংয়ে সহায়তা করে, প্যাকেজিংয়ে সহায়তা করে। আমি এই উত্তরটা দেখি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই আর কি। অপশনটা বলেছে উত্তর এ। আচ্ছা দেখা যাক। তারপরে সাবরিন স্যার আপনি খুব ভালো বলছেন, থ্যাংক ইউ তোমাকে। তারপরে নার্গিস উত্তর দিয়েছে এ। আর কই আর উত্তরগুলো দেখতে যাচ্ছে কোথায়? আর উত্তরগুলো ভেরি গুড। কাব্য উত্তর দিয়েছে এ। অনিন্দিতা দাস উত্তর দিয়েছে গোলজি বডি। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে গোলজি বডি। তাহলে কোষ প্লেট তৈরিতে ভূমিকা রাখে আরও একটা জিনিস, যার নাম হচ্ছে কোন বডি? গোলজি বস্তু বা গোলজি বডি বা গোলগি বস্তু। মনে রাখবা এই গোলজি বস্তুটা বা গোলগি বডিটা তৈরি করেছিল ক্যামেলো গোলগি প্যাচার স্নায়ুতন্ত্রে। কার স্নায়ুতন্ত্রে? পেঁচা এবং বিড়ালের স্নায়ুতন্ত্রে। প্যাচার এবং কার স্নায়ুতন্ত্রে? বিড়ালের স্নায়ুতন্ত্রে। আচ্ছা এই লাল লেখাটা কি বোঝা যাচ্ছে ঠিক মতো নাকি?
লালটা একটু সমস্যা হচ্ছে, তাই না? এক্সপেরিমেন্ট সবুজটা দেখো তো, বিড়ালের স্নায়ুতন্ত্রে। ওকে, তাহলে বলো তো আমাদের এখানে মূলত ছোট করে নিই। ওকে, ঠিক আছে, তাহলে দেখো উত্তরটা আমাকে একটু সবাই একটু দাও। গোলজি বস্তু সবাই, হ্যাঁ রাইট আনসার হচ্ছে 6 এ, উত্তর হচ্ছে গোলজি বস্তু। ভেরি গুড, ভেরি গুড। নেহা উত্তর দিয়েছে গোলজি বস্তু, সাদিয়া আক্তার উত্তর দিয়েছে গোলজি বস্তু। হ্যাঁ রাইট, অবশ্যই এটা হচ্ছে গোলজি বস্তু। চলো আমরা একটু দেখে নিই, আমাদের উত্তরটা হচ্ছে গোলজি বস্তু, তাই না? উত্তরটা হচ্ছে কোনটা? গোলগি বা গোলজি বস্তু। তাহলে আমাদের প্যাঁচার যে স্নায়ুতন্ত্র এবং বিড়ালের স্নায়ুতন্ত্র সেটা আমরা পাই গোলগি বস্তু বা গোলজি বডি। চলো এর পরবর্তীতে আমরা নেক্সট তো চলে যাই। জেনেটিক কোডে mRNA এর স্টার্ট কোডন কোনটা? mRNA এর স্টার্ট কোডন কোনটা? আমার মনে হয় যে এইটা তোমরা সবাই উত্তর দিতে পারবা। আমরা জানি স্টার্ট কোডন মানেই হচ্ছে AUG, তাই না? এই AUG কে কি বলা হয়? সেরিন, লিউসিন, ভ্যালিন নাকি মেথিওনিন? এই উত্তরটা আমি তোমাদেরকে দেব একটু পরে। আগে তোমরা সব একটু কমেন্ট করে নাও দেখি। শোনো, সবাই কমেন্ট করার ক্ষেত্রে একটা জিনিস বলবা, প্রশ্নের মানে প্রশ্ন নাম্বার দিবা, 7-এর ক, খ, গ, ঘ এইভাবে দিবা, নইলে বোঝা যায় না যে কোনটার উত্তর করছো আর কি তুমি। আচ্ছা ভাইয়া ক্লাসটা ভালো লাগছে, থ্যাংক ইউ কাব্য। কেবল তো শুরু আর কি, আরও অনেক কিছু আমাদের বাকি আছে আর কি। এটা হচ্ছে টেস্ট ট্রান্সমিশন, ধরে রাখো। লাইটই আরও একটু আপডেট করতে হবে, আমাদের পড়ানোর সিস্টেমটা আরও আপডেট হবে আর কি। ওয়েট অ্যান্ড সি শুধুমাত্র। ওকে, রাইট অ্যান্সার সাদিয়া মেথিওনিন, ভেরি গুড। আয়শা সিদ্দিকা, জেবা ফারিয়া উত্তর দিয়েছে। তারপরে হচ্ছে নেহা উত্তর দিয়েছে মেথিওনিন। হ্যাঁ, AUG এর যে আমাদের জেনেরিক নেম তার নাম হচ্ছে মেথিওনিন। তাহলে স্টার্ট কোডন বলতে আমরা বুঝি মেথিওনিন। স্টার্ট কোডন বলতে আমরা কি বুঝবো? মেথিওনিনকে বুঝবো। স্টার্ট কোডন বলতে আমরা কি বুঝবো? মেথিওনিনকেই বলা হচ্ছে মূলত স্টার্ট কোডন। ওকে, আশা রাখি সবাই এটা। রবিউল ইসলাম, তারপরে শয়ন উত্তর দিয়েছে, নার্গিস পারভিন, কাব্য সবাই উত্তর দিচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো তাহলে এর পরবর্তীতে আমরা একটু দেখে নিই। এর পরবর্তীতে আমাদের কি রয়েছে উত্তরটা দেখি। মেথিওনিন, 7-এর মেথিওনিন। চলো 8 নাম্বার। আরএনএতে কয়টি বেস নিয়ে একটা অ্যান্টিকোডন গঠিত হয়? এটার উত্তর আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি আর কি। অ্যান্টিকোডন বলো, কোডন বলো। এই কোডন কথাটা যখনই তুমি শুনবা, কোডন হোক অ্যান্টিকোডন হোক, তুমি যখনই শুনবা কোডন বলি আর অ্যান্টিকোডন বলি, যা কিছু শুনবা তারা সবসময় 3টা নাইট্রোজেনের বেস দ্বারা গঠিত হবে। কয়টা? 3টা নাইট্রোজেনাস বেস, 3টা নাইট্রোজেনাস বেস। তাহলে বলো তো আরএনএতে কয়টি বেস দ্বারা আমাদের অ্যান্টিকোডন গঠিত? কোডন হোক অ্যান্টিকোডন হোক, সবসময় কয়টা বেস হবে? 3টা বেস হবে। বেস মানে ক্ষার, বেস মানে কি? ক্ষার। ওকে, কারণ আমরা জানি ATCGU, এ মানে অ্যাডেনিন, সি মানে সাইটোসিন, জি মানে গুয়ানিন বা গুয়ানোসিন, টি মানে থায়ামিন, আর আমাদের ইউ মানে হচ্ছে ইউরাসিল, তাই না? ওকে, তাহলে সবাই একটু উত্তর দাও। আমি জানি সবাই উত্তরটা ক্ষয় দিবে আর কি, আমার জানা আছে এই জায়গায় উত্তরটা। দেখি আমার বাচ্চারা কোনটা উত্তর দেয়, দেখা যাক। সাদিয়া আক্তার, ফার্স্ট ইয়ারের কথা মনে পড়ে গেল। স্টেডিয়াম পাড়ায় পড়তে যেতাম, এখনও মনে আছে ভাইয়া, প্রায় 1 মাস নিয়ে এই চ্যাপ্টার পড়িয়েছিলেন। হ্যাঁ, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা বেসিক যদি ক্লিয়ার না করতে পারো তাহলে বোটানিতে কিন্তু বড্ড ধরা খেয়ে যাওয়ার মতো একটা চ্যাপ্টার। কারণ এইখানে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন এগুলো কিন্তু বুঝতে পারো না, কারণ বইয়ে যে ভাষায় লেখা আছে এটা মাথার উপর দিয়ে যাওয়ার ভাষা। আচ্ছা, বাপ্পি উত্তর দিয়েছে 8-এর খ। ভেরি গুড বাপ্পি, এত পরে কেন আর কি। নার্গিস 8-এর বি, আচ্ছা ভেরি গুড, 8-এর বি। অয়ন উত্তর দিয়েছে 8-এর বি। কবির ভাই ওয়াচিং, থ্যাংক ইউ কবির ভাই। আলী হোসেন শয়ন উত্তর দিয়েছে 8-এর বি। হ্যাঁ, রাইট অ্যান্সার হবে আমাদের 8-এর বি বা 3টা। 8-এর বি বা, চলো রাইট অ্যান্সার কোনটা? 3। এরপরের দিকে আমরা একটু চলে আসি। এরপরের দিকে আমাদের চলে আসবো 9 নম্বর প্রশ্ন। নিচের কোনটা স্টপ করুন? আমাকে সবাই একটু উত্তর দাও থেকে, স্টপ করুন কোনটা? তোমরা সবাই জানো স্টপ করুন মূলত 3টা, তাই না? স্টপ কোডন, স্টপ কোডন। দেখো একই প্রশ্ন কিন্তু বারে বারে আসবে। স্টপ কোডন কয়টা? 3টা। কি কি সবাই বলো তো, সবাই একটু উত্তর দাও দেখি। স্টপ কোডন কয়টা? স্টপ কোডন। জান্নাতুল জাহান ইলাইস ওয়াচিং। নিচের কোনটা? AUG। আমরা সবাই জানি AUG স্টার্ট কোডন। AUG কোন কোডন? স্টার্ট কোডন, যাকে বাংলায় বলা হচ্ছে বা জেনেরিক নাম হচ্ছে মেথিওনিন। মেথিওনিন, তাই না? তাহলে উত্তর হবে আমাদের কোনটা বলো? আমাদের উত্তর হবে 9-এর কোনটা বলো? 9-এর সি উত্তর দিয়েছে কিনা সিয়াম? 9-এর সি উত্তর হবে না বাবা, 9-এর সি উত্তর হবে না। আমরা জানি 3টা, UAA, UAG,
ইউ জি এ। তাহলে কয়টা হবে? 3টা। এই মধ্যে কোনটা মিলে? সেটা হচ্ছে দেখো ইউ এ জি। এই উত্তরটা শুধুমাত্র মেলে 9-এর ডি। 9-এর উত্তর হবে ডি। ক্লিয়ার? তাহলে চলো আমরা একটু দেখে নিই আমাদের উত্তরটা কোনটা। ইয়েস, 9-এর উত্তর হচ্ছে ডি। এরপরের দিকে আমরা চলে আসবো আমাদের 10 নম্বর প্রশ্নে। কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটা? তোমরা সবাই বাচ্চাকাল থেকে পড়ে আসো, মানে জন্মের পর থেকেই একটা জিনিস পড়তেছিস যে কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, 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 মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? তাহলে আমার সবাই একটু উত্তরটা বলো, সবাই একটু উত্তরটা বলো। ভেরি গুড। 10-এর উত্তরটা কত হবে? 10-এর উত্তরটা কত হবে সবাই বলো। তাহলে আমরা জানি কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াতে। ক্লিয়ার? উত্তরটা মাইটোকন্ড্রিয়া। বাট এর পাশে কয়েকটা জিনিস আর একটু মনে রাখো। রাইবোজোম বলা হচ্ছে কাকে? প্রোটিন তৈরি কারখানা। গোলজি বস্তু কি কি করে? প্যাকেজিং করে এবং কোষ প্লেট। গোলজি বস্তু কি কি করে? প্যাকেজিং করে। প্যাকেজিং প্যাকেজিং আবার কি করে বলো তো? কোষ প্লেট তৈরিতে সহায়তা করে গোলজি বস্তু। গেল। রাইবোজোম কি? প্রোটিন তৈরির কারখানা। রাইবোজোম কি? প্রোটিন তৈরির কারখানা, তাই না? ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে কি আসবে বলো তো? এরপরে আমরা জানি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা আমাদের কি উৎপাদন করে? খাবার। কোষের কি? খাবার। আর সবাই চলে আসো মাইটোকন্ড্রিয়া। এটাকে বলা হয় শক্তিঘর। এটাকে বলা হয় কোন ঘর? শক্তিঘর। আর একটা জিনিস মনে রাখবা মাইটোকন্ড্রিয়া নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। কোষীয় মৃত্যু। কোষীয় মৃত্যু। কোষীয় মৃত্যু কিন্তু নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোষীয় মৃত্যু নিয়ন্ত্রণ করে কে? মাইটোকন্ড্রিয়া। এবং কোষীয় মৃত্যু দুই প্রকার। একটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস, আর একটাকে বলা হয় নেক্রোসিস, নেক্রোসিস। মনে রাখবা নেক্রোসিস মানে খারাপ প্রভাবে মৃত্যু, নেক্রো মানেই খারাপ, নেক্রে মানেই খারাপ, আর অ্যাপোপ্টোসিস মানে জেনেটিক্যালি মৃত্যু। এটা পরীক্ষাতে আসে যে জেনেটিক্যালি মৃত্যু কোনটা? জেনেটিক্যালি মৃত্যু হচ্ছে আমাদের অ্যাপোপ্টোসিস। জেনেটিক্যালি মৃত্যু কোনটা? অ্যাপোপ্টোসিস। ক্লিয়ার? পাওয়ার হাউস, ভেরি গুড। এখানে সজল দেখছে, জিতু ভেরি গুড। 10-এর সি উত্তর দিয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে 10-এর মূলত সি, অ্যাবসলিউট রাইট অ্যান্সার। ওকে ওকে, আমি মনে করি যে যদি সুযোগ থাকে ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও, খুবই ভালো হয় আর কি। আমরা চাই যে আরও অনেক ভালো সার্ভিস তোমাদেরকে দেওয়ার জন্য আর কি। এই জায়গাটাতে তোমাদের এই শেয়ার এবং তোমাদের এই কমেন্ট, তোমাদের রেসপন্সগুলো কিন্তু আমাদের অনেক উদ্বুদ্ধ করে, অনেক অনুপ্রাণিত করে। তাহলে আজকে আমি প্রথম 10টা সলভ করলাম, এর পরবর্তী 10টা এমসিকিউ সলভ করবে তোমাদের মবিন ভাই। মবিনকে আমার পরবর্তী 10টা সলভ করার জন্য আসার জন্য বলা হচ্ছে আর কি। মবিন চলে আসো নাও। ওকে, আমাদের 10-এর উত্তরটাও দিয়ে দিই। এদের 10-এর উত্তরটা দেখা হয়ে গেছে। 11 নম্বর প্রশ্ন, এই যে এটা। ওকে, তাহলে আমি 11 নম্বর থেকে কন্টিনিউ করব যতটুকু পারা যায়। তো আমি যেহেতু মানে এখন আসলাম, সো আমার কথা এবং আমার ভিডিও একটু ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানালে সুবিধা করতে হবে আমার জন্য। ওকে, ঠিক আছে, সব যদি ক্লিয়ার হয় আমি তাহলে শুরু করে দিচ্ছি আমার 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে, কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? আমাদের সাইটোপ্লাজমে দুই ধরনের বস্তু থাকে, কিছু থাকে সজীব উপাদান, কিছু থাকে নির্জীব উপাদান। আমরা একটু যদি মনে রাখি, একটু যদি সজীব বস্তুর মধ্যে কি কি থাকতে পারে এবং নির্জীব বস্তুর মধ্যে কি কি থাকতে পারে। তো আমরা প্রথমে সজীব বস্তুর মধ্যে কি কি থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোজোম থাকে। তো এই উপাদানগুলো হচ্ছে সজীব উপাদান। এবং কিছু নির্জীব উপাদান যদি বলি, নির্জীব উপাদানের মধ্যে প্রথমে আছে কিছু সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, লিপিড থাকে, যেগুলো একটা সেল সঞ্চয় করে রাখে, এবং প্রোটিন। তো এই জিনিসগুলো থাকতে পারে হচ্ছে সঞ্চিত পদার্থ হিসেবে। এছাড়াও আরও কিছু থাকে যেগুলো নিঃসৃত পদার্থ, মানে হচ্ছে যেগুলো বডি থেকে নিঃসরণ করে দেয়, সেগুলোকে বলা হয় নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থের মধ্যে থাকে পিগমেন্ট থাকে, পিগমেন্ট যে কালারগুলো থাকে সেগুলো, পিগমেন্ট থাকে, এনজাইম থাকে, পিগমেন্ট, এনজাইম, হরমোন থাকে এবং নেকটার থাকে। ওকে, তো এইগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ। এছাড়াও আরও কিছু পদার্থ থাকে যেগুলোকে এক্সক্রিটরি প্রোডাক্ট বলা হয় বা বর্জ্য পদার্থ বলা হয়। যেমন এর মধ্যে থাকে রেজিন, টেনিন, অ্যালকালয়েড, কিছু জৈব অ্যাসিড, কিছু মিনারেলস। তো এইগুলোকে বলা হচ্ছে আবার কোষের বর্জ্য পদার্থ। আমি আবার এখানে একটু লিখতেছি বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের মধ্যে কী থাকে বলো, আমি একটু আগেই বললাম, সেগুলো হচ্ছে রেজিন, টেনিন, তারপর
অ্যালকালয়েড মিনারেলস মানে কিছু খনিজ বস্তু থাকে, কিছু খনিজ বস্তু থাকে। তাহলে আমরা দেখো কি কি বলে ফেললাম অলরেডি। একটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে দুই ধরনের উপাদান থাকতে পারে, একটা হচ্ছে সজীব উপাদান, কিছু থাকে নির্জীব উপাদান। সজীবগুলো অলরেডি আমরা বলেছি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, লাইসোসোম, এগুলো হচ্ছে সজীব উপাদান। এবং নির্জীব উপাদানের মধ্যে থাকে হচ্ছে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। যেগুলো সঞ্চিত পদার্থের মধ্যে থাকে কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন, স্বাভাবিকভাবেই যেগুলো বডিতে যেগুলো সঞ্চিত হিসেবে থাকে সেগুলো। এবং নিঃসৃত যেগুলো নিঃসরণ করে পিগমেন্ট মানে কালার, এনজাইম, হরমোন, নেকটার। আমরা মনে রাখতে পারি খুব সহজভাবে, পেন, হেন দিয়ে মনে রাখা যায়। দেখো এই যে পেন এবং হেন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, হরমোন, এনজাইম, নেকটার, খুব সুন্দরভাবে কিন্তু নিঃসৃত পদার্থ মনে রাখা যায়। এবং এক্সক্রিটরি প্রোডাক্ট কোনগুলো আছে? রেজিন, টেনিন, অ্যালকালয়েড, খনিজ বস্তু, কিছু জৈব অ্যাসিড, এগুলো কিন্তু হচ্ছে আমাদের একটা ছিল বর্জ্য পদার্থ। তাহলে আমাদের কোশ্চেন কি ছিল? দেখো সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু কোনগুলো। আমার এই নির্জীব বস্তুর মধ্যে কিন্তু একটা অপশনে আছে, কোনটা দেখো সবাই, দেখো দেখো একটু আমাকে একটু তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও কোনগুলো সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু। সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু কোনগুলো? আমি কিন্তু অলরেডি অনেক ডিটেলসে বলে দিয়েছি অলরেডি। সজীব আমার বড় ভাইয়ের নাম, সাবরিনা ইয়াসমিন বলেছো। হ্যাঁ, তাহলে অ্যান্সার দিতে হবে। শেখ সম্রান বলেছো জয় বাংলা, ওকে। আয়েশা সিদ্দিকা বলেছো সি নাম্বার, আয়েশা সিদ্দিকা বলেছো সি নাম্বার। আমি কিন্তু অলরেডি বলেছি সজীব বস্তু এবং নির্জীব বস্তু কোনগুলো, আমি অলরেডি এখানে বলেছি। বাপ্পি বলেছো গ নাম্বার। আরও কয়েকজন বলো, আমি তারপর অ্যান্সার বলবো যে সঠিক উত্তরটা কোনটা হবে অ্যাকচুয়ালি। এখানে অপশরা বলেছো যে এনজাইম। তোমরা আরও কয়েকজন অ্যান্সার করে দাও, তারপর আমি সঠিক উত্তরটা বলে দিব। সঠিক উত্তর আমি বলে দিব। আমি আবার একটু বলছি, সাবরিনা ইয়াসমিন বলেছো ক নাম্বার, রয় অয়ন বলেছো সি নাম্বার। আচ্ছা, জিতু বিশ্বাস বলেছো সি, কাব্য বলেছো সি, নার্গিস পারভিন বলেছো সি। অনেকেই কিন্তু বলতেছো, হ্যাঁ অনেকেই অ্যান্সার করছে, এটা কিন্তু খুবই ভালো। তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে দাও। অনিন্দিতা দাস বলেছো এনজাইম। হ্যাঁ, আমরা অলরেডি বলেছি নির্জীব বস্তু মানে হচ্ছে এনজাইম। দেখো আমাদের অপশনে যে নির্জীব বস্তুর মধ্যে অলরেডি বলেছি সঞ্চিত পদার্থ থাকে, নিঃসৃত এবং বর্জ্য পদার্থ। সঞ্চিত থাকে এগুলো, নিঃসৃত পদার্থের মধ্যে এনজাইম, সেটাই হচ্ছে নির্জীব বস্তু এনজাইম। দেখো এর পরের আচ্ছা, তাহলে দেখো সঠিক উত্তর কিন্তু এনজাইম। যারা সঠিক উত্তর দিয়েছো অসংখ্য ধন্যবাদ, যারা দেওনি তারা হচ্ছে জেনে নাও যে সঠিক উত্তর হচ্ছে এনজাইম। আচ্ছা, নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান? আমরা জানি নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। এর মধ্যে আমাদের বলা হচ্ছে ডিএনএ এবং আরএনএর মধ্যে নিউক্লিক অ্যাসিডের উপাদান আমরা রাইবোস, এরিথ্রোস, মল্টোস এবং ম্যানুস দেওয়া আছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমাদের আরএনএর একটা উপাদান হচ্ছে রাইবোস, রাইবোলোস, ডিঅক্সি রাইবোস, এগুলা। তো সঠিক উত্তর স্বাভাবিকভাবে কিন্তু বলা যাচ্ছে আমাদের সঠিক উত্তর হবে এখানে, সঠিক উত্তর হবে এখানে রাইবোস। আরও কি থাকে? রাইবোস, রাইবোলোস, ডিঅক্সি রাইবোস। সো এখানে কিন্তু সবাই এই কোশ্চেনটা কিন্তু ভালোভাবে পারবে আশা করি। আচ্ছা, তাহলে দেখো সঠিক উত্তর কিন্তু এখানে রাইবোস, অনেকেই অ্যান্সার দিয়েছো। আচ্ছা, এরপর এই কোশ্চেনটা কিন্তু অলরেডি প্রথম যে 10টা কোশ্চেন শাকিল ভাই বলে গেল, সেখানে কিন্তু অলরেডি 2 থেকে 3 বার বলা হয়েছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? ট্রান্সলেশন শুরু হয় কোন কোডন দ্বারা? আমরা অলরেডি পড়েছি, শাকিল ভাই অনেকবার বলেছে যে আমাদের টোটাল 64 কোডনস থাকে। এর মধ্যে যেই কোডন দ্বারা ট্রান্সলেশনটা শুরু হয় তার নাম কি? তার নাম হচ্ছে, দেখি যারা যারা কমেন্টস করতেছো তাদেরকে একটু দেখবো। আনিকা বুশরা নেহা বলেছো ডি, ওকে। আনিকা বুশরা নেহা বলেছো ডি। আয়েশা সিদ্দিকা বলেছো ডি। প্রাপ্তি হালদার আমাদের এর আগের ব্যাচের স্টুডেন্ট। তারপর অপসরা বলেছো ডি। রয় অয়ন বলেছো ডি। হ্যাঁ, অনেকেই কিন্তু অ্যান্সার করেছো, আমরা এটা অনেকবার পড়েছি। বাপ্পিও বলেছো ডি। ডি মানে হচ্ছে মিথিওনিন, ডি মানে হচ্ছে মিথিওনিন, বা আমরা বলতে পারি মিথিওনিন বা AUG, এটাকে বলা হচ্ছে স্টার্ট কোডন বা মিথিওনিন। আর আমরা 3টা স্টপ কোডন পড়েছি অলরেডি, শাকিল ভাই কিন্তু বলে দিয়েছে 3টা স্টপ কোডন। আমরা একটু নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, যদি কেউ ভুলে যাও মনে রাখতে পারো ওয়া, ওয়াক, ওগা, একদম সহজভাবে, একটু ফানি, এই জন্য তোমাদের মনে থাকবে। এই যে দেখো ওয়া, তারপর হচ্ছে ওয়াক, আর একটা হচ্ছে ওগা।
দেখো এরপর আমার মনে হয় না আর কেউ ভুল করবা, পরীক্ষার হলে যে মনে হয় না এই ভুল আর কারো হবে। স্টপ কোডন হচ্ছে ওয়া, ওয়াক এবং ওগা, আর স্টার্ট কোডন হচ্ছে AUG বা মিথিওনিন। টোটাল কোডন হচ্ছে 64 এর মধ্যে যে অ্যাক্টিভ কোডন তার সংখ্যা হচ্ছে 61। স্টপ কোডন 3টা বাদ দিয়ে যা থাকে সেটাই হচ্ছে আমাদের যেগুলো অ্যাক্টিভ। ওকে, তো এখানে অনেকে বলেছো, নার্গিস পারভিন বলেছো ডি, সাব্বির বলেছো ডি, রাবিয়া ইয়াসমিন বলেছো ডি। সঠিক উত্তর কিন্তু ডি। হ্যাঁ, অনেকেই বলেছো সঠিক উত্তর ডি হয়ে গেছে। আচ্ছা, তারপরে কোশ্চেনে আমরা চলে যাবো, আমরা একটু দেখে নিই অ্যান্সারটা দেখে নিব। অনেকেই কিন্তু এখনো বলছো সঠিক উত্তর হচ্ছে ডি। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাব তারপরে কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। সেখানে বলা আছে যে ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়? ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়? এই কোশ্চেনটা তোমরা উদ্ভিদ শারীরতত্ত্ব প্ল্যান্ট ফিজিওলজি এই অধ্যায়েও কিন্তু তোমরা পড়েছো। এখানে প্ল্যান্ট ফিজিওলজিতে তোমরা পড়েছো রেসপিরেশন বা শ্বসন। এই শ্বসন অধ্যায়ে তোমরা সবাত শোষণ, অবাত শোষণ দুইটা টার্ম পড়েছো। তো সবাত শোষণের 4টা ধাপ, সেই 4টা ধাপে আমি একটু আলোচনা করব, তাহলে তোমাদের এই পড়াগুলো কিন্তু আবার একটু সামারি হয়ে যাবে। তো আমরা সবাত শোষণের 4টা ধাপ আমরা সবাই জানি। এখানে লিখছি, প্রথম ধাপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। সবাত শোষণের প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, 2 নম্বর ধাপের নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা জারণ। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। আমরা গ্লাইকোলাইসিস পড়েছি, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন পড়েছি। তো গ্লাইকোলাইসিস আমরা পড়েছি। নার্গিস পারভিন, সালমা রহমান বাপ্পি বলেছো। হ্যাঁ, সালমান রহমান বাপ্পি, আরও অনেকেই কিন্তু বলছো, অনেকেই কিন্তু অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, আচ্ছা, অনেকেই কিন্তু অ্যান্সার দিচ্ছ, তাহলে একটু দেখে নিব। অনেকেই অ্যান্সার দিয়েছো, তাহলে আমরা কোথায় ছিলাম যেন? গ্লাইকোলাইসিস ছিলাম, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। আমরা জানি সবাত শোষণের 4টি ধাপ, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন এবং ক্রেবস চক্র। দেখো কোশ্চেনে বলাই আছে ক্রেবস চক্র এবং আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি। এই 4টা আমরা ধাপ জানি যে আমাদের সবাত শোষণের এই 4টা ধাপ। এই 4টা ধাপে কোথায় কোনটা হয় খুব সহজভাবে মনে রাখা যায়। গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, এবং পাইরুভিক অ্যাসিডের যে অক্সিডেশন সেটা হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ওকে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এবং ক্রেবস চক্র এটাও সেম, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয় এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সেটা হয় মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে হয়। তাহলে কিন্তু আমরা সবাত শোষণের এই 4টা ধাপ থেকে কিন্তু এখান থেকে মনে রাখতে পারি। এবং আরেকটা কোশ্চেন একটু মনে রাখা জরুরি, সবাত শোষণ এবং অবাত শোষণ দুইটারই কিন্তু প্রথম ধাপ হচ্ছে এই গ্লাইকোলাইসিস, যেটা হয় আমাদের সাইটোপ্লাজমে। তো আমাদের এখানে যে কোশ্চেন দেওয়া আছে যে ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়, ক্রেবস চক্র সম্পন্ন হয় কোথায়? তোমরা যারা যারা কমেন্টস করতেছো তারা একটু বলে দাও। মুবিন ভাইয়া রক্স, এটা কে বলেছো? সারমান জোয়া। ওকে, তারপর হচ্ছে কাব্য বলেছো এ। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো আমাদের ক্রেবস চক্র কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ার স্পেসিফিকভাবে বললে কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ার স্পেসিফিকভাবে যদি বলা হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। ওকে, ঠিক আছে, এবার চলে যাবো আমরা পরের কোশ্চেনে। আমার মনে হয় সবাই এই কোশ্চেনগুলো পারবে। চলে যাই পরের কোশ্চেনে। থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? থাইলাকয়েড আমাদের সেলের কোন অর্গানেতে থাকে, কোন অর্গানেলির মধ্যে থাকে? আচ্ছা, তো এটা আমরা একটা ছবি আঁকবো, একটা ছবি। তোমরা সবাই এই ছবিটা সম্পর্কে পরিচিত থাকবা। দ্বিস্তরী একটা আবরণ আঁকলাম, এরপর ছোট ছোট থাইলাকয়েড থলে আকৃতির কিছু অংশ দিলাম, এর নাম হচ্ছে থাইলাকয়েড। ওকে, থাইলাকয়েড, এবং অনেকগুলো থাইলাকয়েড মিলে তৈরি হলো আমাদের গ্রানাম। আচ্ছা, এরপর এই যেগুলো হচ্ছে স্ট্রোমা থাকে, এবং এই যেটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামিলির মাধ্যমে দুইটা গ্রানামের মধ্যে যে যোগাযোগ সেটা হয়। ওকে,
আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম একটু আবার একটু বলি। এগুলো ছোট ছোট একটি অংশের নাম হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েডের যে স্তূপ সেটাকে বলা হচ্ছে গ্রানাম, এবং এগুলোর মাঝখানে যে তরল পদার্থ থাকে তার নাম হচ্ছে স্ট্রোমা, এবং যার মাধ্যমে কানেকশন হয় তার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামিলি। ওকে, এর মধ্যে আরও অক্সিজোম থাকে, ডিএনএ থাকে, আরও তৈলবিন্দু অনেক কিছু থাকতে পারে। তাহলে এই যে দেখো থাইলাকয়েড, আমাদের কোশ্চেনে বলা আছে থাইলাকয়েড কোন অর্গানেলিতে থাকে। এই অর্গানেলিটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সো আমার মনে হয় সবাই পারবা, সবাই অ্যান্সার করেছো। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট। এরপর আরও কিছু কথা, রাইবোজোম আমরা অপশনে আছে। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। লাইসোজোম, এই যে লাইসোজোম হচ্ছে অটোফেগি করে। অটোফেগি বা এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ মানে কি? তোমার দেহে যখন খাবারের পরিমাণ কমে যায় তখন তোমার সেল এই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে খেয়ে ফেলে। এই কাজটা করে থাকে মেইনলি লাইসোজোম। যখন আমরা রোজা থাকি তখন তো আমরা লং টাইম ফাস্টিংয়ে থাকি, তো তখন আমাদের সেলের যখন খাবার দরকার হয় তখন নিজেই নিজের সেলকে খেয়ে ফেলে। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে আত্মঘাতী বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। ওকে, এটা সবাই পারবা। ক্লোরোপ্লাস্ট আমরা অলরেডি বলেছি, এবং মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, অলরেডি এর আগের কোশ্চেনেই তোমরা পেয়েছো যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তি উপাদান কেন্দ্র, এবং ক্লোরোপ্লাস্টকে বলা হয় যে খাদ্য তৈরির কারখানা বলা হয়। আচ্ছা, এরপর আমি একটা কোশ্চেন তোমাদেরকে একটু বলবো যে ইউনিভার্সাল অর্গান বলা হয় কাকে, বা সার্বজনীন অঙ্গাণু বলা হয় কাকে? এই অপশনের মধ্যেই কিন্তু, এই 4টা অপশনের মধ্যেই কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে। সার্বজনীন অঙ্গাণু বলা হয় কাকে? কে প্রথমে কমেন্টসের মাধ্যমে জানাও, একটু দেখব। সার্বজনীন অঙ্গাণু বলা হয় কাকে? সার্বজনীন অঙ্গাণু বলা হয় কাকে? অনেকেই দেখছো, অনিন্দিতা দাস, আনিকা বুশরা নেহা, এবং অনেকেই কিন্তু দেখছো আমাদের ভিডিও। সার্বজনীন অঙ্গাণু বলা হয় কাকে? মেহজাবিন আহসান অপশনটা বলেছো রাইবোজোম। আচ্ছা, দেখি আরও কয়েকজন একটু জানাও, সার্বজনীন অঙ্গাণু কাকে বলা হচ্ছে? নার্গিস পারভিন বলেছো সার্বজনীন অঙ্গাণু বলা হয় কাকে? সার্বজনীন অঙ্গাণু বলা হয় কাকে? আয়েশা সিদ্দিকা রাইবোসোম বলেছো, নেহা বলেছো রাইবোসোম, অনিন্দিতা দাস বলেছো রাইবোসোম। ইউনিভার্সাল অর্গান বলা হয় কাকে? ইউনিভার্সাল অর্গান বলা হয় বা সার্বজনীন অঙ্গাণু বলা হয় হচ্ছে আমাদের এই রাইবোসোমকে, যেটার মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। ওকে, চলে যাব আমরা পরের কোশ্চেনে। হ্যাঁ, এটা আমরা অলরেডি বলেছি। আচ্ছা, নিউক্লিয়াসের উপাদান কোনটি? এইটা পারবা না আমার মনে হয় না কোনো স্টুডেন্ট এখানে আসে, এটা সবাই পারবা। নিউক্লিয়াসের উপাদান কি কি? এই যে আমি যদি এখানে আঁকি, সবাই জানো। এটা আসলে তোমাদেরকে বলাও উচিত না। এইটা দেখো, এটা একটা নিউক্লিয়াসের মাঝখানে থাকে নিউক্লিওলাস, এর মাঝখানে থাকে নিউক্লিওপ্লাজম, এদিকে থাকে নিউক্লিয়ার রন্ধ্র থাকে, মাঝখানে কিছু ক্রোমাটিন তন্তু থাকে, এগুলো সবাই জানো, তাই না? এখানে বলছে নিউক্লিয়াসের উপাদান কোনটি? নিউক্লিয়াসের উপাদান কোনটা হতে পারে? অবশ্যই এই যে মাঝখানে যেটা আমাদের বংশগতির ধারক এবং বাহক, সেটাকেই তো বলা হচ্ছে নিউক্লিয়াসের উপাদান, তাই না? সবাই আশা করি এটা পারবা। এটা সঠিক উত্তর হচ্ছে ক্রোমোজোম। রাইবোজোমকে কি বলা হয় অলরেডি বলেছি, লাইসোজোম বলেছি। সেন্ট্রোজোমের কাজ কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেন্ট্রোজোমের কাজ হচ্ছে যে সেল ডিভিশন করা। সেল ডিভিশন বা কোষ বিভাজন, এই কাজটা করে থাকে মেইনলি সেন্ট্রোজোম। ওকে, ঠিক আছে। এখানে বাপ্পি বলেছো ক নাম্বার, তাজকিয়া বলেছো ক নাম্বার। হ্যাঁ, এটা সবাই পারবে। আমার বাসায় ছোট ভাই আছে, আমার ছোট ভাই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার বলতে পারবে, তাই না সৌরভ ভাই? ঠিক আছে, তারপর আমরা চলে যাব। দেখো সঠিক উত্তর নিউক্লিয়াসের উপাদান কিন্তু ক্রোমোজোম, সবাই পারবে এটা। চলে যাব তারপরের কোশ্চেনে। প্লাজমা মেমব্রেন এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে সবাই পড়ছি, এই অধ্যায়ে খুব ভালোভাবে পড়ছি। তো ফ্লুইড মোজাইক মডেলটা যদি আমি একটু আঁকার চেষ্টা করি, ফ্লুইড মোজাইক মডেল বিজ্ঞানী 1972 সালে এই ফ্লুইড মোজাইক মডেলের চিত্রটি দিয়ে থাকেন। এই ফ্লুইড মোজাইক মডেলটিকে অনেক সময় বলা হয় আইসবার্গের মতো বা হিমশৈলের মতো থাকে। ওকে, ফ্লুইড মোজাইক মডেল সবচেয়ে অনেকগুলো মডেল দেওয়া আছে।
এর মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেলটাই হচ্ছে আমাদের এই ফ্লুইড মোজাইক মডেল। ওকে, আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেলের ফসফোলিপিড বাইলেয়ার, এই তো দেখো বাইলেয়ার, দুইটা লেয়ার দিছি ফসফোলিপিডের, এগুলা ফসফোলিপিডের সমন্বয়ে তৈরি ফসফোলিপিড বাইলেয়ার থাকে। এছাড়াও এখানে কিছু প্রোটিন থাকে। আমরা এই যে এখন কিন্তু টিভিতে স্পোর্টস অ্যাপে গেলেই কিন্তু দেখা যাচ্ছে আইপিএল হচ্ছে, আমরা আইপিএল দিয়ে মনে রাখতে পারি হচ্ছে কি কি প্রোটিন থাকে। আই মানে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল মানে হচ্ছে সেলের ভেতরে থাকে, দেখো এর ইন্টিগ্রাল প্রোটিন, এবং পেরিফেরির দিকে থাকে হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এবং লিপিডের সাথে কিছু প্রোটিন থাকে, সেগুলোকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। ওকে, তাহলে আমরা মনে রাখবো কি যে ইন্টিগ্রাল প্রোটিন থাকে, লিপিড সম্পৃক্ত প্রোটিন থাকে এবং পেরিফেরাল প্রোটিন থাকে। ইন্টিগ্রাল থাকে মাঝখানে, পেরিফেরাল থাকে পেরিফেরি মানে বাইরের দিকে, আর লিপিড সম্পৃক্ত প্রোটিন যেগুলো লিপিডের সাথে লেগে থাকে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায়? দেখো এই যে ফসফোলিপিড বাইলেয়ারের এটা হচ্ছে ফসফেট হেড, হেড মানে মাথা, এই ফসফেট হেড এটা, আর এগুলো হচ্ছে টেইল, এটা হলো ফ্যাটি অ্যাসিড টেইল। ওকে, ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেইল। তো এইখানে ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেইল এগুলো কিন্তু লিপিড অংশ, আর এই লিপিড অংশগুলোই হচ্ছে আমাদের তরল, এই দিকে ফ্লুইড থাকে, ফ্লুইডের দিকে থাকে। আমার মনে হয় সবাই এই কোশ্চেনটা পারবা। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কি হবে আমি অলরেডি বলেই দিচ্ছি, সঠিক উত্তরটা হচ্ছে লিপিড। ওকে, চলে যাচ্ছি তার পরের কোশ্চেনে। তার পরের কোশ্চেনটা হচ্ছে ডিএনএ প্রতিলিপনের সময়, আচ্ছা, ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয় কোন এনজাইম? অর্থাৎ হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয় বা খুলে দেওয়ার যে কাজটা করে সেটা কোন এনজাইম করে থাকে? অনেকেই কিন্তু, আচ্ছা, যারা ভিডিও দেখছো তারা দ্রুত আমাদের কমেন্টস করো, শুধু কমেন্টস করলে হবে না, দ্রুত শেয়ার করো, বসে থাকা যাবে না, নিজেও শেখো, অন্যকেও শেখাও। ওকে, তাহলে ইসরাত জাহান মিথিলা বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেয়ার দাও আমাদের ভিডিও, দ্রুত শেয়ার দাও, এসব এডুকেশনাল পোস্ট শেয়ার দেওয়া ভালো, তোমাদের বন্ধুদেররা দেখতে পারবে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার অনেকেই কিন্তু বলে দিয়েছে অলরেডি। হ্যাঁ, এটা খুবই সহজ একটি কোশ্চেন, যেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয় কে? অনিন্দিতা বলেছো হেলিকেস, তাজকিয়া সুলতানা বলেছো হেলিকেস, কাব্য বলেছো হেলিকেস, অনেকেই কিন্তু বলেছো। সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তরটা আমি বলে দেওয়ার আগে অনেকেই বলেছো হেলিকেস। আচ্ছা, তাহলে আমরা একটু চারটা অংশেরই কাজ আমরা একটু মনে রাখবো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে হেলিকেস হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা খুলে দিতে হাইড্রোজেন বন্ধনটা খুলে দেয়। আমি একটু সহজভাবে লিখতেছি, হাইড্রোজেন বন্ধনটা খুলে দেয়। ওকে, তারপর লাইগেস, এটা হচ্ছে লাইগেস হচ্ছে জোড়া লাগাতে সাহায্য করে। দেখো সর্বশেষ যে বর্গীয় যে আছে সেটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে জোড়া লাগাতে সাহায্য করে। লাইগেস কি করে? জোড়া লাগাতে সাহায্য করে। এবং হেলিকেস হচ্ছে কি করে? খুলে ফেলতে সাহায্য করে বা ভেঙে ফেলতে সাহায্য করে। আচ্ছা, তারপর একটা অপশন হচ্ছে প্রাইমেস। আচ্ছা, প্রাইমেসের কাজ হচ্ছে আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে, যে আরএনএ যে প্রাইমার থাকবে সেটাকে স্ট্র্যান্ডের সাথে যুক্ত করা। এবং পলিমারেস, এটা হচ্ছে অতিরিক্ত পেঁচানো থেকে মুক্ত করবে, এটাকে বলা হচ্ছে পলিমারেজের কাজ, বা এখানে প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করবে। এই পলিমারেজটা হচ্ছে আমার ডিএনএকে প্রতিস্থাপন করবে। তো এই চারটা অপশন দেখি কিন্তু আমি ইজিলি বলতে পারবো যে সঠিক উত্তর হচ্ছে হেলিকেস। তো এখানে সবাই আশা করি পারবা এই কোশ্চেনগুলো। তো আমার এরপরে যে সৌরভকে আমি স্টেজে, হ্যাঁ সৌরভ চলে আসবে এখন। ওকে, সবাই তাহলে হ্যালো, তো আশা করি ময়ূন ভাইয়ের ক্লাস ভালো লাগছে এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। এর পরবর্তীতে হচ্ছে আমি ক্লাস শুরু করছি। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন অঙ্গাণুটির মাধ্যমে হচ্ছে অটোফ্যাগি হয়? কি হয়? কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি হয়? সবাই কমেন্টে জানান তো কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি হয়? অটোফ্যাগি অর্থাৎ ভক্ষণ করে ফেলতেছে। ভক্ষণ করে কে? ভক্ষণ করে কিন্তু হচ্ছে কে? একটু দ্রুত কমেন্ট করে জানান যে ভক্ষণ করে কে? দেখেন, 1 নম্বর
ক নম্বরে আছে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, অর্থাৎ প্রোটিন তৈরি করা কার কাজ? প্রোটিন তৈরি করা হচ্ছে রাইবোজোমের কাজ। 2 নম্বরে আছে হচ্ছে কি ইডিওজোম। আমরা জানি কিন্তু গলজি বডির আর 3টা নাম আছে। গলজি বডির আর কি নাম আছে? আর 3টা নাম আছে। একটা হচ্ছে ইডিওজোম, তারপর হচ্ছে লাইপোকন্ডিয়া, ইডিওজোম, লাইপোকন্ডিয়া, আর হচ্ছে আচ্ছা আর হচ্ছে 3 নম্বর হচ্ছে কি লাইসোজোম। লাইসোজোম কি করে? লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলিকা, অর্থাৎ লাইসোজোম কি করে? অটোফেগি, অর্থাৎ কি আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করে। আর সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোম থাকে কোথায়? সেন্ট্রোজোম থাকে হচ্ছে সেন্ট্রিওলে। সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম থাকে হচ্ছে কোথায়? সেন্ট্রিওলে থাকে। সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম থাকে হচ্ছে সেন্ট্রিওলে। তো আমরা দেখি কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফেগি ঘটে। তাহলে অটোফেগি ঘটে কোথায়? অটোফেগি ঘটে হচ্ছে লাইসোজোমে। অটোফেগি কোথায় ঘটে? অটোফেগি ঘটে হচ্ছে কোথায়? অটোফেগি ঘটে হচ্ছে দেখেন লাইসোজোমে। অটোফেগি কোথায় ঘটে? অটোফেগি ঘটে হচ্ছে লাইসোজোমে। সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা, রাজিন কমেন্ট করছে, দাদা বিগ ফ্যান। আচ্ছা, তো 30 নম্বর কোশ্চেনের উত্তর তাহলে কি হলো? লাইসোজোম। তো লাইসোজোমের পরবর্তী কোশ্চেন হচ্ছে কি ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ। ডিএনএ থেকে কি মেসেঞ্জার আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ। একটু কমেন্ট করে জানান তো যে ডিএনএ হচ্ছে নামকরণ করছে কে? ডিএনএ, এই কোশ্চেনটা অবশ্যই অনেকবার হয়েছে বলা, যে ডিএনএ নামকরণ করছে কে? ডিএনএ নামকরণ কে করছে? একটু কমেন্টে জানান তো দ্রুত যে ডিএনএ নামকরণ করছে। ডিএনএ নামকরণ করছে কে? ডিএনএ নামকরণ কে করছে? ডিএনএর নামকরণ করছে কে? ডিএনএর নামকরণ করছে কে? তারপর হচ্ছে দেখেন তো, মানে ডিএনএ নামকরণ করছে কে? একটু কমেন্টে জানান তো ডিএনএর নামকরণ করছে কে? করছেন কি? ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ ডিএনএ থেকে তৈরি করতেছে কি? ডিএনএ থেকে তৈরি করতেছে হচ্ছে আরএনএ। তো ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? হচ্ছে ট্রান্সক্রিপশন। কি বলা হচ্ছে? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে কিন্তু বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে হচ্ছে কি তৈরি করার প্রক্রিয়া? ডিএনএ থেকে হচ্ছে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? রেপ্লিকেশন। আর একটা হচ্ছে কি? ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন কাকে বলে? ট্রান্সলেশন কাকে বলতেছে? ট্রান্সলেশন কাকে বলে? অর্থাৎ আরএনএ থেকে কি তৈরি করা? ট্রান্সলেশন কাকে বলে? ট্রান্সলেশন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি করা। আরএনএ থেকে কি তৈরি করা? আরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি করা। আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সলেশন। কি বলা হচ্ছে? ট্রান্সলেশন। সবাই কমেন্টে জানিয়েছেন যে কি ডিএনএ নামকরণ করছে কে? ডিএনএ নামকরণ করছে অর্সন এবং ক্রিক। আমি আরেকটা কোশ্চেন যদি বলি, আরেকটা কোশ্চেন যে ডিএনএ নামকরণ চলে গেল, তো ডিএনএ নামকরণের পর হচ্ছে ডিএনএ তো হচ্ছে ডাবল হেলিক্স। ডিএনএর একটা প্যাচের দৈর্ঘ্য কত? একটু কমেন্টে জানান তো ডিএনএর একটা প্যাচের দৈর্ঘ্য কত এবং অর্ধ প্যাচের দৈর্ঘ্য কত? তারপর চলে আসেন ঘ নম্বরে, কি বলা আছে? ঘ নম্বর বলা হচ্ছে কি মিউটেশন। অর্থাৎ কি আপনার অর্থাৎ কিসের একক? মিউটেশন। অর্থাৎ আমরা কি করতেছি? মিউট করে ফেলতেছি। মিউট করে ফেলতেছি। তো দেন তারপরে চলে আসে তাহলে কি এখানে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে কি ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? ট্রান্সক্রিপশন। তো উত্তর আমরা পেয়ে গেলাম 31 নাম্বার। তো 32 নাম্বার, সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি? কি বলা হচ্ছে? যে সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি? সব ধরনের কোষে পাওয়া যাচ্ছে কোনটি? তো দেখেন 1 নম্বরে বলা হচ্ছে রাইবোজোম, 2 নম্বরে আছে মাইটোকন্ড্রিয়া, 3 নম্বরে আছে ক্লোরোপ্লাস্ট এবং 4 নম্বরে হচ্ছে রাইবোজোম। তো আমরা হচ্ছে 4 নম্বরে হচ্ছে লাইসোজোম। তো 1 নম্বর দেখেন হচ্ছে কি রাইবোজোম। রাইবোজোম সকল কোষে পাওয়া যায়। এটা আদি কোষেও পাওয়া যায়। কিসে পাওয়া যায়? আদি কোষ এবং কিসে পাওয়া যায়? প্রকৃত কোষ। আদি কোষ এবং কি প্রকৃত কোষে। আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটা কোষে কিন্তু পাওয়া যায়, আদি কোষ এবং প্রকৃত কোষ। অর্থাৎ রাইবোজোম সব ধরনের কোষে পাওয়া যায়। রাইবোজোম কিসে পাওয়া যায়? রাইবোজোম কিন্তু সব ধরনের কোষে পাওয়া যায়। কিন্তু এই আদি কোষে রাইবোজোমের বাইরে যে অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট এগুলো কিন্তু পাওয়া যায় না। তারপরে খ নম্বর উত্তর হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় শক্তিঘর বা পাওয়ার হাউস। শক্তিঘর বলা হচ্ছে। কি বলা হচ্ছে? শক্তিঘর বলা হচ্ছে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে? মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে শক্তিঘর। আমি একটা কোশ্চেন করতেছি যে মাইটোকন্ড্রিয়াতে আমরা কিন্তু জানি যে আমাদের যে 4টা চক্রের মধ্যে মাইটোকন্ড্রিয়াতে 3টা চক্র সম্পন্ন হয়। সবৎ শ্বসনের 3টা চক্র সম্পন্ন হয়। এখন এই 3টা চক্রে মাইটোকন্ড্রিয়াকে তো শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়।
তো এই 3টা চক্র অর্থাৎ গ্লাইকোলাইসিস চক্র বাদে বাকি 3টা চক্র কিন্তু সম্পন্ন হয়ে থাকে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়ে থাকে। তো মাইটোকন্ড্রিয়াতে কত অণু এটিপি উৎপন্ন হয়? মোট 36 অণু এটিপির কত অণু মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়? মোট 36 অণু এটিপির কত অণু মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়? তো 3 নম্বরে আছে কি? ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট অবশ্যই কি করবে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষণ। ক্লোরোপ্লাস্ট কি? সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করবে। তো সালোক সংশ্লেষণ জিনিসটা কি? সালোক সংশ্লেষণ জিনিসটা হচ্ছে উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেওয়ার যে প্রক্রিয়া, তাকে কিন্তু আমরা কি বলি? সালোক সংশ্লেষণ বলে থাকি। সালোক সংশ্লেষণ সাধারণত হচ্ছে 3টি সালোক সংশ্লেষণ। এই যে সালোক সংশ্লেষণ হয়ে থাকে হচ্ছে বাষ্পাকারে, ভুল হয়ে গেছে আমার, সালোক সংশ্লেষণ এটা প্রচ্ছেদন হয়ে গেছে। অতিরিক্ত পানি যে বাষ্পাকারে বের করে দেওয়া। সালোক সংশ্লেষণ হচ্ছে কি? খাদ্য তৈরি করা। সালোক সংশ্লেষণ কি? খাদ্য তৈরি করা। ভুল হয়ে গেছে একটু। তো হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি? তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি করবে? সালোক সংশ্লেষণ অর্থাৎ কি করতেছে? খাদ্য তৈরি করতেছে। সালোক সংশ্লেষণ অর্থাৎ কি করতেছে? খাদ্য তৈরি করতেছে। আমি একটা কোশ্চেন করছিলাম যে মাইটোকন্ড্রিয়াতে মোট এটিপির কত অণু এটিপি উৎপন্ন হয়? মোট এটিপির কিন্তু 24 অণু এটিপি কিন্তু উৎপন্ন হয়। 24 অণু এটিপি উৎপন্ন হয় কিন্তু মাইটোকন্ড্রিয়াতে। এই যে যেহেতু সবথেকে বেশি শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে, এই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর বা পাওয়ার হাউস। শক্তিঘর বা কি বলা হচ্ছে? পাওয়ার হাউস বলা হচ্ছে। তারপর হচ্ছে লাইসোজোম। সেই লাইসোজোমের কথাবার্তা আর বলার দরকার নেই। তো বলেন তো লাইসোজোম হচ্ছে নামকরণ করছে কে? লাইসোজোম নামকরণ করছে হচ্ছে ক্রিশ্চিয়ান দা দুবে। লাইসোজোম নামকরণ করছে কে? লাইসোজোম নামকরণ করছে হচ্ছে ক্রিশ্চিয়ান দা দুবে হচ্ছে লাইসোজোম নামকরণ করছে। তো তার পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, তার পরবর্তী কোশ্চেন হচ্ছে নিচের কোনটিতে হচ্ছে অন্তঃমিথজীবী। মিথজীবী মানে কি? মিথজীবী হচ্ছে কি? দুইটা ভিন্ন প্রজাতির জীব একে অপরে যে উপকৃত, অর্থাৎ দুইজন একে অপরে এসে অবস্থান করবে এবং একে অপরে দুইজনে উপকৃত হবে, তাকে কিন্তু আমরা বলি মিথজীবী। তাকে কি বলি? মিথজীবী। বলছি কি অর্থাৎ নিজ প্রজাতির মধ্যে, কিসের মধ্যে? নিজ প্রজাতির মধ্যে যে হচ্ছে আপনার একে অপরে উপকৃত হওয়া, তাকে কিন্তু বলা হচ্ছে কি? অন্তঃমিথজীবী। এই অন্তঃমিথজীবী হয়ে থাকে কিন্তু কোথায়? অন্তঃমিথজীবী হচ্ছে একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াতে নাইট্রোজেন সংবর্ধনের জন্য, ব্যাকটেরিয়াতে হচ্ছে নাইট্রোজেন সংবর্ধনের জন্য, নাইট্রোজেন সংবর্ধনের জন্য কিন্তু কি করা হয়? নাইট্রোজেন সংবর্ধনের জন্য যে সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণে কাজ করে থাকে কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষণে কাজ করে থাকে কে? ক্লোরোপ্লাস্ট। এই জন্য এই যে ব্যাকটেরিয়াতে হচ্ছে কি? ব্যাকটেরিয়াতে নাইট্রোজেন সংবর্ধনের জন্য, নাইট্রোজেন সংবর্ধনের জন্য এই কাজটা করে থাকে কিন্তু ব্যাকটেরিয়াতে নাইট্রোজেন সংবর্ধনের কাজটা করে থাকে কিন্তু ক্লোরোপ্লাস্ট। কে করে থাকে? ক্লোরোপ্লাস্ট করে থাকে। এই জন্য আপনার হচ্ছে আন্তঃমিথজীবী মনে করা হয় কিন্তু কাকে? আন্তঃমিথজীবী মনে করা হচ্ছে ক্লোরোপ্লাস্টকে। তারপর রাইবোজোম সম্পর্কিত কথাবার্তা, গলজি বডি। বলেন তো যে গলজি বডি পড়া হয়ে গেছে আমাদের, যে গলজি বডি নামকরণ করছে কে এবং গলজি বডির 3টা ভিন্ন নাম আছে। 3টা ভিন্ন নাম কি কি? দেন তার পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, তো পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই দেখেন হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সঠিক উত্তর গেল। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে কি? সমাপ্তি কোডন কি কি? সমাপ্তি কোডন কোনটি? এই কোশ্চেনটা অনেকবার হয়ে গেছে, একটু কমেন্টে জানান তো সমাপ্তি কোডন কি কি? সমাপ্তি কোডন উত্তর কি হবে? সমাপ্তি কোডন একটু কমেন্টে জানান তো সমাপ্তি কোডন কি হবে? ইউজি নাকি ইউএএ, কোনটা হবে সমাপ্তিকরণ? একটু কমেন্টে জানান তো যে কোনটি সমাপ্তিকরণ? সমাপ্তিকরণ হচ্ছে ইউএজি। সমাপ্তিকরণ কি হবে? সমাপ্তিকরণ হচ্ছে ইউএজি হচ্ছে সমাপ্তিকরণ। ইউএজি হচ্ছে কি? সমাপ্তিকরণ। ইউএজি সমাপ্তিকরণ। এখানে কি উত্তর ভুল আছে? আচ্ছা, মনে হয় উত্তর ভুল আছে। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে পাশাপাশি তার পরবর্তী কোশ্চেন হচ্ছে কি? পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কি বলা হচ্ছে? পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে যে সাইটোপ্লাজমিক যে সংযোগ, এই সংযোগকে কি বলা হচ্ছে? আমরা যদি একটা কোষ প্রাচীর দেখি, আমরা জানি কিন্তু কোষ প্রাচীর কিন্তু সাধারণত কি 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। কোষ প্রাচীর কত স্তর বিশিষ্ট হয়ে থাকে? 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। এটা হচ্ছে কি? প্রথমটাকে বলা হচ্ছে কি? প্রাথমিক পর্দা। প্রথমটা হচ্ছে প্রাথমিক পর্দা। তো প্রাথমিক পর্দার উপরে তৈরি হয় হচ্ছে এক স্তর বিশিষ্ট হয় কি? এক স্তর বিশিষ্ট হয় হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। ভুল হচ্ছে যে প্রথম হচ্ছে কি? প্রথম কি হবে? প্রথম হচ্ছে
প্রথম হচ্ছে কোষ প্রাচীর, হচ্ছে প্রাথমিক মধ্যপর্দা, সরি প্রথম কি হচ্ছে, প্রথম হচ্ছে মধ্যপর্দা। তো মধ্যপর্দার ওপর তৈরি হচ্ছে কি, মধ্যপর্দার ওপর তৈরি হবে হচ্ছে এক স্তর বিশিষ্ট হচ্ছে কি প্রাইমারি প্রাচীর। এক স্তর বিশিষ্ট কি হবে, এক স্তর বিশিষ্ট হচ্ছে প্রাইমারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরটা কিন্তু হচ্ছে এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। তো প্রাইমারি প্রাচীরের পরে হচ্ছে তিন স্তর বিশিষ্ট, কয় স্তর বিশিষ্ট, তিন স্তর বিশিষ্ট কিন্তু সাধারণত হয়ে থাকে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে প্রথম হচ্ছে কি মধ্যপর্দার পরে হচ্ছে কি, মধ্যপর্দার পরে হচ্ছে প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দার উপর কি প্রাথমিক প্রাচীরের পর তিন স্তর বিশিষ্ট সাধারণত কিন্তু হয়ে থাকে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। কি হয়ে থাকে, সেকেন্ডারি প্রাচীর। তো এই যে মধ্যপর্দার উপর যদি প্রাইমারি প্রাচীর স্থানে যদি না হয়, অর্থাৎ স্থানে যদি প্রাইমারি প্রাচীর না আসে, তাহলে কিন্তু সেকেন্ডারি প্রাচীর হতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ হচ্ছে কিন্তু এই যে প্রাইমারি প্রাচীরের পরেই কিন্তু সেকেন্ডারি প্রাচীর হয়ে থাকে। তো প্রাইমারি প্রাচীরের পরে যেহেতু সেকেন্ডারি প্রাচীর হয়, তাহলে এই যে মাঝখানে যে অংশটা, এই অংশটাই কিন্তু বলা হচ্ছে কূপ বা পিট পেয়ার। কি বলা হয়, কূপ বা পিট পেয়ার। তো এই যে কূপ বা পিট পেয়ার এর সাথে আরেকটা কোষ যদি আমরা এখানে ধরি, আরেকটা কোষ প্রাচীর, আরেকটা কোষের মাধ্যমে এই ছিদ্রপথে কিন্তু কি হয়, এই ছিদ্রপথে হচ্ছে সংযোগটা সাধারণত রক্ষা করে। এই যে সংযোগ, অর্থাৎ এই যে সাইটোপ্লাজমের যে সংযোগ, এই সংযোগটা কিন্তু করে থাকে হচ্ছে কি কিসের মাধ্যমে, প্লাজমোডেজমাটার মাধ্যমে। কিসের মাধ্যমে করে থাকে, প্লাজমোডেজমাটার মাধ্যমে করে থাকে। কিসের মাধ্যমে করে থাকে, প্লাজমোডেজমাটার মাধ্যমে করে থাকে। তারপর হচ্ছে প্লাজমাডেজমাটা চলে গেল, পিট মেমব্রেন। তারপর হচ্ছে মাইসেলি। এই মাইসেলিটা কি, মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসে থাকে যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কিন্তু হচ্ছে মাইসেলি। কি, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি। কতটি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠিত হয়, বলেন তো? কতটি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠিত হয়? প্রায় 20টি মাইসেলি মিলে একটি গঠিত হয় হচ্ছে মাইক্রোফাইব্রিল। কি গঠিত হয়, মাইক্রোফাইব্রিল। এবং 250টি, কতটি, 250টি মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে গঠন করে কিন্তু একটি ম্যাক্রোফাইব্রিল। কি গঠন করে, ম্যাক্রোফাইব্রিল গঠন করে। কি গঠন করে, 250টি মাইক্রোফাইব্রিল মিলে গঠন করে কিন্তু একটি ম্যাক্রোফাইব্রিল। আর অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে গঠন করে কিন্তু একটি তন্তু গঠন করে কি অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিত হয়ে কিন্তু গঠন করতেছে একটি তন্তু গঠন করতেছে। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছেন। দেখি তার পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, পাশাপাশি গেল এটা, উত্তর চলে আসে। এবার কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? এক নম্বর আছে লাইসোজোম, ক্রোমোজোম, রাইবোজোম, ডিকটিওজোম। কোনটা হবে বলেন তো, একটু কমেন্টে জানান তো সবাই, যে কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করতেছে? কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? তো বংশগতির উপাদান বহন করে কোনটা? লাইসোজোম না, ক্রোমোজোম? হ্যাঁ, ক্রোমোজোম বহন করে। কারণ কি, বংশগতির যে উপাদানটা কিন্তু ধরে রাখে হচ্ছে ক্রোমোজোম। বলেন তো, একটি আদর্শ নিউক্লিয়াস কয়টা অংশ দ্বারা গঠিত? একটি আদর্শ নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? একটি আদর্শ নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? তার পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন আছে হচ্ছে কোষীয় অঙ্গাণু। এটা উত্তর, নিচের কোন অঙ্গাণুটি, এটা একটু ভুল আছে কোশ্চেনটা। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোন কোষীয় অঙ্গাণু সংখ্যা বৃদ্ধি পেলে, কোন কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন কমবে? কোন কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পাইলে বিশ্ব উষ্ণায়ন কমবে? একটু কমেন্টে জানান তো, যে কোন কোষীয় অঙ্গাণুর মাধ্যমে। কত নম্বর কোশ্চেন? 38 নম্বর কোশ্চেন। একটু উত্তর জানান তো সবাই, দেখি, আমি একটু দেখি। কোন কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন কমে যাবে? অর্থাৎ কি, বিশ্বের তাপমাত্রাটা কমে যাচ্ছে, বিশ্বের তাপমাত্রা কমে যাবে কোন অঙ্গাণুর মাধ্যমে? ক্লোরোপ্লাস্ট। কিসের মাধ্যমে? ক্লোরোপ্লাস্ট। এই যে আমাদের এখন কি তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা এবার যশোরে মানে কি, মবিন ভাই কত উঠছিল? 43 না? হ্যাঁ, যশোরে কিন্তু 43 ডিগ্রি উঠছে। তো এই যে 43 ডিগ্রি তাপমাত্রা যদি আমাকে কমাইতে হয়, তাহলে কি করতে হবে? বেশি বেশি কিন্তু গাছ লাগাইতে হবে। বেশি বেশি কি করতে হবে? বেশি বেশি কিন্তু গাছ লাগাইতে হবে। তো বেশি বেশি গাছ যদি লাগাইতে পারি, তাহলে কিন্তু হচ্ছে কি হচ্ছে, আমাদের কিন্তু এই যে গাছ, অর্থাৎ কি, এই গাছে কি থাকবে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টটা থাকে কিন্তু সকল সবুজ অঙ্গাণুতে। কোথায় থাকে? সকল সবুজ অঙ্গাণুতে। বললেন তো, গাজরের মূলে কোন অঙ্গাণুটি থাকে?
কোন অঙ্গাণুটি থাকে গাজরের মূলে, অর্থাৎ গাজরের যে বর্ণ, এই বর্ণটা নির্ধারণ করে কে? গাজরের যে বর্ণ, এই বর্ণ নির্ধারণ করে কে? দেন তারপরে চলে আসেন হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ান প্রথম নামকরণ করছে, প্রথম প্রত্যক্ষ করছেন কে, অর্থাৎ প্রথম লক্ষ্যটা করছেন কে? মাইটোকন্ড্রিয়ান প্রথম লক্ষ্য করছেন কে? প্রথম লক্ষ্য করছেন হচ্ছে কে? প্রথম লক্ষ্য করছেন। এর আগে যদি আমি দেখি, লক্ষ্য করার আগে যে প্রথম নামকরণ করছে কে বলেন তো? মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে কে? নামকরণ করছে কিন্তু কার্ল বেন্ডা। মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে? নামকরণ হচ্ছে কার্ল বেন্ডা। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে কে? মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে হচ্ছে কার্ল বেন্ডা। আর সর্বপ্রথম দেখছে কে? মাইটোকন্ড্রিয়া সর্বপ্রথম দেখছে কে? কলিকার। মাইটোকন্ড্রিয়া প্রথম দেখছে কে? কলিকার দেখছে। কে দেখছে? মাইটোকন্ড্রিয়া প্রথম দেখছে হচ্ছে কলিকার, এবং নামকরণ করছে কিন্তু হচ্ছে কার্ল বেন্ডা। নামকরণ করছে কে? নামকরণ করছে হচ্ছে কার্ল বেন্ডা। আচ্ছা, তো দেন তার পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, তার পরবর্তী কোশ্চেন হচ্ছে কি জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে? জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে? সবাই একটু কমেন্টে জানান তো। এই কোশ্চেনটা অনেকবার হয়ে গেছে যে জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে? জেনেটিক কোডে কতটি নাইট্রোজেন বেস থাকে? কমেন্টে জানান তো। জেনেটিক কোডে কতটি নাইট্রোজেন বেস থাকে? জেনেটিক কোডে আমরা মূলত জানি কি জেনেটিক কোডে হচ্ছে নাইট্রোজেন বেস থাকে কতটি? নাইট্রোজেন বেস থাকে হচ্ছে 3টি। জেনেটিক কোডে নাইট্রোজেন বেস কতটি থাকে? নাইট্রোজেন বেস থাকে হচ্ছে 3টি। জেনেটিক কোডে নাইট্রোজেন বেস কতটি থাকে? 3টি। তার পরবর্তী কোশ্চেন 41 নম্বর, কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? অর্থাৎ একটা কোষের মাথা কোনটা? তো কোষের মাথা কি প্রোটোপ্লাজম? কোষের মাথা কোষের মাথা কি সাইটোপ্লাজম? কোষের মাথা কি নিউক্লিয়াস নাকি সেন্ট্রিওল? কোষের মস্তিষ্ক কিন্তু বলা হয় হচ্ছে কাকে? কোষের মস্তিষ্ক বলা হয় হচ্ছে নিউক্লিয়াসকে। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় কিন্তু নিউক্লিয়াসকে। দেন তার পরবর্তী কোশ্চেন কি? তার পরবর্তী কোশ্চেন হচ্ছে নিউক্লিয়াস চলে গেল। ডিএনএর একটি হেলিক্সের অনুক্রম যদি ATGC হলে বেজ অনুক্রম কোনটি হবে? অর্থাৎ এর পরবর্তী যে হচ্ছে যে সূত্রকটা, এর সূত্রকটা কি সূত্রক হবে? আমরা জানি কিন্তু যে ডিএনএ একটি সূত্রক আরেকটি সূত্রের কি পরিপূরক, একটি সূত্র আরেকটি সূত্রের পরিপূরক। তা যদি দেখি হচ্ছে কি আছে, অ্যাডিনিন আছে, তারপরে কি আছে, থায়ামিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে। তো এটা যদি থাকে তার পরবর্তী কোশ্চেন বলেন তো অ্যাডিনের সাথে কোনটি যুক্ত হবে? অ্যাডিনের সাথে যুক্ত হবে কিন্তু হচ্ছে থায়ামিন। কতটি হাইড্রোজেন বন্ড দ্বারা থায়ামিন যুক্ত হবে? হচ্ছে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা। তাহলে হচ্ছে কি থায়ামিনের সাথে কি যুক্ত হবে? থায়ামিনের সাথে যুক্ত হবে কিন্তু অ্যাডিনিন। কতটি হাইড্রোজেন বন্ড দ্বারা? 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা। গুয়ানিনের সাথে কোনটি যুক্ত হবে? গুয়ানিনের সাথে যুক্ত হবে হচ্ছে সাইটোসিনের সাথে গুয়ানিন। তাহলে এইটা দেখেন তো TACG কোনটা আছে? TACG আচ্ছা, সমস্যা নাই। এর বদলে টি এর বদলে এ, জি এর বদলে সি, সি এর বদলে জি। হ্যাঁ, এটাই আছে। এ নাম্বার উত্তর। অর্থাৎ তার পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, পরবর্তী কোশ্চেন হচ্ছে কি ওটা আরএনএ উত্তরে ভুল গেছে আর কি। উত্তরে ভুলে গেছে। আচ্ছা, উত্তরে ঠিক করে দাও না? চলো জি, উপরেরটা ঠিক করে দাও, বোঝা গেল জায়গাটাতে। উপরেরটাতে দাও, আর উপরেরটাতে। এই জায়গাতে ওরা আরএনএটা করছে আর কি। এখানে কিন্তু বেজ চেয়েছে কিন্তু অনুক্রম কোনটি? অর্থাৎ ডিএনএ থেকে কিন্তু ডিএনএটাই চেয়েছে কি ডিএনএ থেকে ডিএনএ চেয়েছে, কিন্তু এখানে উত্তর করা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ। ডিএনএ থেকে কি করা আছে? ডিএনএ থেকে হচ্ছে আরএনএ বলা আছে। তো উত্তরটা হবে কিন্তু কি? উত্তরটা হবে হচ্ছে কিন্তু উত্তরটা এখানে দেওয়া নেই আর কি। TACG উত্তর হবে। উত্তরটা এখানে TACG। আচ্ছা, তো এর পরবর্তী ক্লাস নেবে হচ্ছে রাজিন। আসো।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 196তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছি। আমার নাম হচ্ছে নাহাজ বিন রহমান রাজিন। এখন তোমরা যারা এখনো লাইভ দেখতেছো তারা একটু সাড়া দাও দেখি কমেন্ট বক্সে। দেখি কমেন্ট করো কারা কারা এখনো লাইভে আসো। হ্যাঁ, এই যে আয়েশা সিদ্দিকা বলছে ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা যারা যারা এখন লাইভে আসো তারা হচ্ছে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের কাছে আজকে লাইভটা। এই তো এম সাব্বির বলছে সাড়া। হ্যাঁ, ইশরাত জাহান মিথিলা বলতেছে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। নার্গিস পারভিন বলছে ভাই আসি আমি। আকসা মুস্তাক বলছে আরে রাজিন ভাই আছে। এম সাব্বির বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মেহেজাবিন আহসান অপসরা বলতেছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা সিদ্দিকা বলছে ইয়েস স্যার আসি। অনিন্দিতা দাস হাই দিচ্ছে আবার। হ্যাঁ, আচ্ছা শুরু করা যাক তাহলে। 43 নম্বর কোয়েশ্চেন বলছে যে কোনটি জীবের বংশগতীয় পদার্থ? এখানে অপশন আছে সেন্ট্রোজোম, রাইবোজোম, ডিএনএ, আরএনএ। দেখি উত্তরটা দিয়ে ফেলো দেখি কোনটা হবে, সেন্ট্রোজোম, রাইবোজোম, ডিএনএ নাকি আরএনএ? দেখি দেখি ফাস্ট ফাস্ট। হ্যাঁ, জান্নাতুল মামা বলছে সি। তারপর আচ্ছা, তাহলে ফার্স্টে কিছু জিনিস নিয়ে আলোচনা করা যাক। সেন্ট্রোজোম হচ্ছে সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু। তো এখানে হচ্ছে তোমার এরা সেল ডিভিশনে সাহায্য করে, বা আমাদের কোষ বিভাজনের সময় এরা সাহায্য করে থাকে। আর এই সেন্ট্রোজোম শুধুমাত্র আছে প্রাণী কোষে। সেন্ট্রোজোম থাকবে শুধুমাত্র প্রাণী কোষে। আর রাইবোজোম সম্বন্ধে আমরা এতক্ষণ অনেক কিছু জেনেছি। রাইবোজোম সকল ধরনের কোষে থাকবে, সেটা হচ্ছে আদি কোষ হোক কিংবা উন্নত কোষ হোক, সকল ধরনের কোষেই এই রাইবোজোম থাকবে। রাইবোজোম দুই প্রকার, একটা হচ্ছে 70S রাইবোজোম থাকবে আদি কোষে, আর 80S রাইবোজোম থাকবে উন্নত প্রাণী এবং উদ্ভিদের কোষে। এখন তারপরে আসে আমাদের সিতে আসে ডিএনএ হচ্ছে ডবল হেলিক্স বা দ্বিসূত্রক, যার ফুল ফর্ম করলে আসে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আমরা জানি যে বংশগতির একককে বলা হয় জিন। তোমরা জেনে থাকবে যে এই জিন থাকে, এই জিন এই ডিএনএতে অবস্থান করে। এই জন্যই এই জীবের বংশগতীয় পদার্থ হিসেবে ডিএনএকে ধরা হয়। দেখি কারা কারা অ্যান্সার দিয়েছে, কাদের উত্তর সঠিক হয়েছে। তাজকিয়া সুলতানা বলছে সি, সঠিক অ্যান্সার। সালমান রহমান বাপ্পি বলছে সি, রুকায়া সুলতানা বলছে সি, সাবিরা ইয়াসমিন বলছে সি। আচ্ছা, আমরা অ্যান্সারটা দেখে নিই। হ্যাঁ, সি, ডিএনএ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোনটি পিউরিন বেস? অ্যাডিনিন, রাইবোজোম, থায়ামিন, ইউরাসিল। কোনটি পিউরিন বেস? অ্যাডিনিন, রাইবোজোম, থায়ামিন, ইউরাসিল। তো প্রথমে আসি, আমরা নাইট্রোজেনাস বেসকে দুইটা ভাগে ভাগ করে থাকি। নাইট্রোজেনাস বেসকে দুইটা ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে আমাদের পিউরিন, আরেকটি হচ্ছে পাইরামিডিন। সো কি একটি হচ্ছে পিউরিন, আরেকটি হচ্ছে পাইরামিডিন। এই পিউরিন হচ্ছে যদি সেই ক্ষারকে দুইটি রিং উপস্থিত থাকে তবে তাকে পিউরিন বলা হয়। দুইটি রিং উপস্থিত থাকলে তাকে পিউরিন বলা হয়। আর পাইরামিডিন বলা হয় যদি ক্ষারকে একটি রিং উপস্থিত থাকে। তো একটি রিং যদি উপস্থিত থাকে তাহলে তাকে বলা হয় পাইরামিডিন। এখন আমরা জানি যে নাইট্রোজেনাস বেস ডিএনএতে থাকে 4 প্রকার, তারা হচ্ছে অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন আর সাইটোসিন। আর আরএনএতে থাকে অ্যাডিনিন, আচ্ছা, আর আরএনএতে থাকে অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন। এখন এই পিউরিন আর পাইরামিডিন যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে পিউরিনের মধ্যে পড়ে অ্যাডিনিন এবং
গুয়ানিন, অ্যাডিনিন এবং গুয়ানিন। তাহলে পিউরিনের মধ্যে কোনটা কোনটা পড়লো? অ্যাডিনিন এবং গুয়ানিন, অ্যাডিনিন এবং গুয়ানিন। আর বাকি যে তিনটা রয়েছে ইউরাসিল, থায়ামিন এবং সাইটোসিন, তারা তিনটাই পড়ে গেছে প্যারামিডিনে। তার মানে ইউতে ইউরাসিল, টিতে থায়ামিন আর সিতে সাইটোসিন। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? কোনটি পিউরিন বেস? এই যে এখানে দেখো পিউরিন বেস আমাদের ছিল অ্যাডিনিন আর গুয়ানিন। এখন অপশনে আমরা দেখি কোনটা আছে। আমাদের অপশনে আছে অ্যাডিনিন, কোথাও গুয়ানিন কিন্তু নাই। দেখি তোমরা কারা কারা অ্যান্সার দিছো। আচ্ছা, কমেন্ট করছে আয়েশা সিদ্দিকা এ, জান্নাতুল মাওয়া এ, সালমান রায়হান বাপ্পি এ, জিতু বিশ্বাস এ, মেহেজাবিন অপসরা এ, এম সাব্বির অ্যাডিনিন। অনিন্দিতা দাস বলছে ভাইয়া অন্য কালার ব্যবহার করলে দেখতে সুবিধা হতো। আচ্ছা, এরপরের কোশ্চেন থেকে অন্য কালার ইউজ করব। নার্গিস পারভিন বলছে অ্যাডিনিন। এম সাব্বির বলছে পিছনের লাইটগুলো ফোকাস হচ্ছে বেশি, ওগুলো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, নেক্সট ডে থেকে ইনশাআল্লাহ আর এই সমস্যাটা হবে না। সাবিরা ইয়াসমিন বলছে এ, এম সাব্বির বলছে এ এবং রুকায়া সুলতানা বলছে এ। আচ্ছা, তোমাদের সবাইকে অভিনন্দন, তোমাদের অ্যান্সারটি সঠিক হয়েছে। তারপর নেক্সট কোশ্চেন, তোমাদের কথা মতো আমার কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইট কালার ইউজ করি। আচ্ছা, নিচের কোন গঠনটি সাইটোপ্লাজমের নয়? নিচের কোন গঠনটি সাইটোপ্লাজমের নয়? তোমরা জানো যে সাইটোপ্লাজম হচ্ছে কোষের অভ্যন্তরে কোষ প্রাচীর এবং কোষ মেমব্রেন, সেল মেমব্রেন যেটা বলে, বা প্লাজমা লেমার অভ্যন্তরে যে অর্ধস্বচ্ছ তরল আছে, অবশ্যই নিউক্লিয়াস বাদে, সেই অংশটিকে আমরা বলি সাইটোপ্লাজম। তার মানে দাঁড়ায় সেল মেমব্রেনের ভিতরে অর্ধস্বচ্ছ কলাইডাল নিউক্লিয়াস ব্যতীত যে অংশটি রয়েছে সেটিকে আমরা সাইটোপ্লাজম বলবো। এখন সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন অঙ্গাণু রয়েছে, তারা হতে পারে মাইটোকন্ড্রিয়া, তোমরা অনেক অঙ্গাণু নাম শুনছো, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। তো এখানে দেখো গোলজি বস্তু এটি একটি সাইটোপ্লাজমের অঙ্গাণু। রাইবোজোম সেটিও একটি অঙ্গাণু। এই গোলজি বস্তুর কাজ হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, এবং এর আরেকটি কাজ রয়েছে। তো প্রধানত একে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর এরা একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে সকল ধরনের অঙ্গাণুকে এরা প্যাকেট করে থাকে। প্যাকেট তার মানে গোলজি বস্তু বোঝাচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আর প্যাকেট। আর রাইবোজোম তো তোমরা দেখেছই, রাইবোজোম হচ্ছে আমাদের প্রোটিন উৎপাদনের মেন কারিগর, এই রাইবোজোম। গোলজি বস্তু একটি অঙ্গাণু, তার মানে সেটি সাইটোপ্লাজমের অংশ। রাইবোজোম একটি অঙ্গাণু, সেটিও সাইটোপ্লাজমের অংশ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামও আমাদের সাইটোপ্লাজমের অংশ। তার মানে শুধু বাকি রইল ক্রোমাটিন তন্তু। আমরা নির্দ্বিধায় ক্রোমাটিন তন্তুকে অ্যান্সার হিসেবে ধরতে পারি। এবং তোমরা জানো ক্রোমাটিন তন্তু থাকে নিউক্লিয়াসে, ক্রোমাটিন তন্তুর অবস্থান নিউক্লিয়াসে। আর আমরা জানি নিউক্লিয়াস সাইটোপ্লাজমের অংশ নয়। আর নিউক্লিয়াসে ক্রোমাটিন তন্তু বাদেও আরও 3টি বস্তু থাকে, মানে টোটাল 4টি বস্তু থাকে নিউক্লিয়াসে। সে 4টি বস্তু হচ্ছে আমার নিউক্লিয়ার মেমব্রেন। 1 নম্বরে থাকবে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। 2 নম্বরে থাকবে নিউক্লিওপ্লাজম, আমাদের যে অর্ধস্বচ্ছ তরল পদার্থ থাকবে নিউক্লিয়াসের অভ্যন্তরে, সেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। আরেকটি নিউক্লিওলাস, এটাকে অনেক সময় বলা হয় নিউক্লিয়াসের নিউক্লিয়াস, তো সেক্ষেত্রে নিউক্লিওলাস বলা হয়ে থাকে। এটা একটু ডার্ক কালার থাকবে নিউক্লিয়াসের অভ্যন্তরে আর কি। আর সর্বশেষ থাকে ক্রোমাটিন তন্তু। তাহলে আমরা জানলাম নিউক্লিয়াস 4টি বস্তু নিয়ে গঠিত, তারা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। আচ্ছা, কারা কারা অ্যান্সার দিয়েছে দেখি। মেহেজাবিন অপসরা বলছে সি, আয়েশা সিদ্দিকা বলছে সি, জান্নাতুল মাওয়া বলছে সি, ইরশাদ জাহান মিথিলা বলছে সি, সালমান রায়হান বাপ্পি বলছে সি, অনিন্দিতা দাস সি, নার্গিস পারভিন সি, এম সাব্বির ক্রোমাটিন তন্তু, সাবিরা ইয়াসমিন সি। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া বলছে যে আর বেশিক্ষণ টাইম নেই, তো তোমরা এখনও যারা যারা আসো তারা শেয়ার দাও তাড়াতাড়ি, বাকি যে 3-4টা RMCQ আমরা করব তার জন্য। তারপরে কোয়েশ্চেন হচ্ছে সেন্ট্রিওল কোষ আবিষ্কার করেন কে? তোমরা জানো যে এই সেন্ট্রিওল
আগে পড়ে এলাম যে সেন্ট্রিওল হচ্ছে তোমার আমাদের কোষ বিভাজনে সাহায্য করবে, কোষ বিভাজনে এই সেন্ট্রিওল সহায়তা করে এবং এই সেন্ট্রিওল শুধু থাকে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল দেখা পাওয়া যায় না, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে এবং এটি কোষ বিভাজন বা সেল ডিভিশনে সাহায্য করবে। এখন এখানে বেশ কয়েকটা বিজ্ঞানীর নাম আছে, স্ট্রাসবার্গার, ভন মেন্ডেন, বোভারি আর ডি ডুভে। এখন তোমরা দেখি অ্যান্সার করে ফেলো তাড়াতাড়ি, দেখি অ্যান্সার করে ফেলো। এলা মণ্ডল বলছে সি, শাহজাহান মিথিলা বলছে বি, মেহজাবিন অপ্সরা বলছে সি, অপ্সরা বলছে বি, এম সাব্বির বলছে বি। আচ্ছা, রবিউল ইসলাম কমেন্ট করছে বি, জান্নাতুল মা বলছে বি। আচ্ছা, এখন আমরা এই বিজ্ঞানীগুলোর যে 4টা বিজ্ঞানী আছে এদের পরিচয়টা জেনে নিই। প্রথমে আসে স্ট্রাসবার্গার। স্ট্রাসবার্গার হচ্ছে আমাদের ক্রোমোজোমের আবিষ্কারক, ক্রোমোজোমের আবিষ্কারক এই স্ট্রাসবার্গার, ক্রোমোজোমের আবিষ্কারক এই স্ট্রাসবার্গার। এই বিজ্ঞানীর নামগুলো সচরাচর মেডিকেল অ্যাডমিশন টেস্টে না আসলেও বিভিন্ন ভার্সিটি কিংবা তোমার এইচএসসির কোশ্চেনে প্রায়শই দিয়ে থাকে। তো এই 4টা বিজ্ঞানীর নাম যদি এখান থেকে শিখে যেতে পারো তাহলে তোমাদের ভবিষ্যতে আরও উপকার হবে। এখন বিতে হচ্ছে, এখন তারপর আছে বোভারি। বোভারি হচ্ছে আমাদের যে মায়োসিস সেল ডিভিশনটা আছে, মায়োসিস কোষ বিভাজনের প্রত্যক্ষকারী হচ্ছে এই বোভারি। সুতরাং মায়োসিসের সাথে সম্পর্কযুক্ত বোভারি। আর ডি ডুভে হচ্ছে তোমরা জানো সুইসাইডাল স্কোয়াড যাকে বলা হয় লাইসোজোম, এই লাইসোজোমের হচ্ছে আবিষ্কারক আমাদের ডি ডুভে। তো লাস্টে বাকি থাকে হচ্ছে আমাদের ভন মেন্ডেন, এই ভন মেন্ডেনই হচ্ছে তোমাদের সেন্ট্রিওলের আবিষ্কারক। সুতরাং ভন মেন্ডেন এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তো যারা যারা উত্তর দিয়েছো বি তাদেরকে অভিনন্দন। ভন মেন্ডেনই হচ্ছে তোমাদের এই সেন্ট্রিওলের আবিষ্কারক। এই যে অ্যান্সারটা বি দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে অ্যান্টিকোডন বিদ্যমান? টিআরএনএ, আরআরএনএ, সিতে টিআরএন ডবল হয়ে গেছে, ডিতে ডিএনএ। টিআরএনএ, আরআরএনএ আর ডিএনএ কোনটি হবে অ্যান্সার? দেখি কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি। মেহজাবিন অপ্সরা বলছে সেন্ট্রিওল আবিষ্কার ভন মেন্ডেন, নামকরণ বোভারি। হ্যাঁ, তোমার কথাও ঠিক আছে এবং মায়োসিসের সাথেও সম্পর্কযুক্ত বোভারি, দুইটাই জেনে রাখো। মেহজাবিন অপ্সরা বলছে টিআরএনএ। আচ্ছা, তাহলে এই টিআরএনএ পূর্ণরূপ হচ্ছে ট্রান্সফার আরএনএ। এই টিআরএনএ তোমাদের হচ্ছে কোডন, এমআরএনএ থেকে কোডন বহন করে প্রোটিন উৎপাদন করে, এই প্রোটিন নিয়ে আসে বা প্রোটিনের ট্রান্সফার করে বলে একে টিআরএনএ বলা হয়। সেকেন্ডে আসে আরআরএনএ হচ্ছে, আরআরএনএর পূর্ণরূপ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তো এরা হচ্ছে আরএনএর প্রধান গাঠনিক উপাদান, এদের অবস্থান আরএনএতে, রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে এই আরআরএনএ, এদের অবস্থান রাইবোজোমে। তো আরআরএনএ আসছে রাইবোজোমাল আরএনএ থেকে এবং এদের স্থান হচ্ছে রাইবোজোমে, আর এরা রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান। আর ডিএনএ হচ্ছে তোমার, ডিএনএ তো সবাই জানো আমাদের জিন বহন করে থাকে, বংশগতির প্রধান ভিত্তি। আর এই অ্যান্টিকোডন বলতে আমরা কি বুঝি? কোডন মানে হচ্ছে আমাদের 3টি নাইট্রোজেনাস বেস নিয়ে গঠিত হবে, 3টি নাইট্রোজেনাস বেস থাকবে, তাতে 3টি নাইট্রোজেনাস বেস বা ক্ষার, নাইট্রোজেনাস ক্ষার। আর অ্যান্টিকোডন বলতে বোঝায় যে যদি কোনো কোডনের বলা যায় এটিসি থাকে তাহলে তার বিপরীত যে কোডনগুলা, এর সাথে হচ্ছে তোমার টি, এর সাথে এ, সি এর সাথে জি, এটা বহন করে আনা, বা আরএনএর ক্ষেত্রে হইতে পারে ইউ, এ, জি, এটা বহন করে আনা, সেটা হচ্ছে অ্যান্টিকোডন। আর কোডন হচ্ছে আমাদের 3টি নাইট্রোজেনাস বেস। এখন এই টিআরএনএতেই আমাদের অ্যান্টিকোডন বিদ্যমান, আর এই অ্যান্টিকোডনের মাধ্যমেই এরা পরবর্তীতে এদের যে আমাদের যে প্রোটিন নিয়ে আসা লাগবে, আমাদের যথোপযুক্ত প্রোটিন বহন করে আনে এই টিআরএনএ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে টিআরএনএ। এখানে সিতে দেওয়া আছে, এতেও টিআরএনএ একই জিনিস।
আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেনে আসা যাক। একবারে 50-এ চলে যাবে। আচ্ছা, কারা কারা কমেন্ট করে ফেলছে এখন দেখি। এখানে কমেন্ট আছে হচ্ছে PORH বলছে শেষ। আচ্ছা আচ্ছা, পরের কোশ্চেনে আসা যাক। পরের কোশ্চেন হচ্ছে কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন কে? তোমরা জানো যে কোষ আমাদের দেহের গাঠনিক উপাদান। কোষ, এটা তো বলার কিছু নাই, গাঠনিক উপাদান হচ্ছে কোষ। আর এই কোষ সর্বপ্রথম আবিষ্কার করেন কে, সেটাই হচ্ছে আজকে প্রশ্ন। এখন 1 নম্বরে আছে লিউয়েনহুক। যদি কখনো প্রশ্ন আসে যে আধুনিক কোষবিদ্যার আধুনিক কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলে চোখ বন্ধ করে অ্যান্টনি ভন লিউয়েনহুক বা লিউয়েনহুক, আধুনিক কোষবিদ্যার জনক। সেকেন্ড আছে রবার্ট হুক। এই জিনিসটা কিন্তু খুবই পেঁচিয়ে যায়। আধুনিক কোষবিদ্যার জনক অ্যান্টনি ভন লিউয়েনহুক, আর রবার্ট হুক হচ্ছে আমাদের কোষবিদ্যার জনক। শুধু কোষবিদ্যা যখন থাকবে তখন সেটা হবে রবার্ট হুক, আর যখন থাকবে আধুনিক কোষবিদ্যার জনক তখন থাকবে সেটা অ্যান্টনি ভন লিউয়েনহুক। আর রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কারক, নিউক্লিয়াসের আবিষ্কারক। আর রবার্ট ডারউইন, এটা আমরা জানি, এর সাথে আমাদের বিবর্তন চ্যাপ্টারে তার সাথে সম্পর্কযুক্ত। এই বিবর্তনবাদের জনক বলা হয় আমাদের রবার্ট ডারউইনকে। এখন কোষবিদ্যার জনক আমরা জেনেছি রবার্ট হুক, আর এই রবার্ট হুকই হচ্ছে আমাদের এই কোষ আবিষ্কার করেছে। অ্যান্সারটা দেখে নিই আমরা। হ্যাঁ, রবার্ট হুক, অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, যারা যারা বি অ্যান্সার করেছো তাদেরকে অভিনন্দন, তোমাদের অ্যান্সারটি সঠিক হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন, যে ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, উপরোক্ত প্রক্রিয়াটিকে কি বলা হয়? পূর্ণ প্রক্রিয়া। এই জায়গায় তো অপশন প্রশ্ন ভুল আছে। আচ্ছা, প্রশ্ন ভুল আছে। চলে আসি, রাজিন ভাইকে আমরা বিদায় জানাইতে হবে। এতক্ষণ ক্লাস করলে ভালো লাগে। দেখি কি অবস্থা, বলি। ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, উপরোক্ত প্রক্রিয়াটিকে কি বলা হয়? আচ্ছা, এই জায়গাটাতে একটা কথা বলা রয়েছে। দেখি, আমি তোমাদেরকে প্রশ্নের এই জায়গাতে উত্তর 3টাই দেওয়া আছে, 3টাই সঠিক উত্তর আর কি। ওকে, বাট 3টা সঠিক উত্তরের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তরটা হবে, তোমরা সবাই জানো, ডিএনএ থেকে আলটিমেটলি তৈরি হয়েছে কোনটা? প্রোটিন। যদি ডিএনএ থেকে আলটিমেটলি প্রোটিন তৈরি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো তো? আলটিমেটলি প্রোটিন। থাক থাক, উপরেই থাক। আলটিমেটলি প্রোটিন তৈরি হচ্ছে, বলো, আমরা একটু শুনি। আরে সমস্যা নাই, আলটিমেটলি প্রোটিন তৈরি হচ্ছে, এটা আর কি বলি আর কি। ডিএনএ বাদ দেওয়া হয় আর কি। তাহলে বলো আর কি, ডিএনএ থেকে একদম ডিরেক্ট প্রোটিন। হ্যাঁ, অনেকে এইটাকে কে বলছে আর কি রে? আয়েশা সিদ্দিকা উত্তর বলছেন। হ্যাঁ, ভেরি গুড আয়েশা, অ্যাবসলিউট রাইট। এটা হবে ট্রান্সলেশন। কারণ আমরা জানি ডিএনএ থেকে যদি আমরা প্রোটিন তৈরি করি, আলটিমেটলি এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। এখন একটা চলে আসো, 3টে জিনিস ব্যাখ্যা করি। ডিএনএ থেকে যদি আমি কখনো বলি যে, আচ্ছা খেয়াল করে আর কি, দেখো এটা শুধু ডিএনএ না, এখানে ধরে রাখো এস ডিএনএ দাও, মানে সিস্টার ডিএনএ। সিস্টার ডিএনএ থেকে যদি এমআরএনএ তৈরি হয়, সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, TRANS CRIPTION, ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে যখন প্রোটিন হবে তখন তাকে বলা হয় ট্রান্সলেশন। এবং তোমাদের মবিন ভাই একটা কথা বলছে, কুত্তার মা, যাকে বলা হচ্ছে ডগমা। ওকে, ডগমা, সেন্ট্রাল ডগমা, ডগমা বললাম। সেন্ট্রাল ডগমা বলতে কেন্দ্রীয় প্রত্যয় বলা হয়। সেন্ট্রাল ডগমাকে কি প্রত্যয় বলা হয়? কেন্দ্রীয় প্রত্যয় বলা হচ্ছে, তাই না? আচ্ছা, কেন্দ্রীয় প্রত্যয়টা কি? কেন্দ্রীয় প্রত্যয়টা হচ্ছে মূলত এইটা, ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএনএ থেকে প্রোটিন। এই 3টা প্রসেসকে একত্রে বলা হয় সেন্ট্রাল ডগমা। মনে রেখো, এই সেন্ট্রাল ডগমা কিন্তু তোমাদের খ নম্বর প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ডগমা খ নম্বর প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এখন পর্যন্ত তোমরা যারা যারা আমাদের ক্লাস করছো, তোমাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ। এবং আমরা আমাদের এরপরে দেখো ট্রান্সলেশনে দেওয়া আছে লাস্ট একটা এমসিকিউর দিকে একটু চলে যায় আর কি। সেটা হচ্ছে খেয়াল করি আর কি, দেখো বলা রয়েছে কোষ গহ্বরের চারিপাশে যে পাতলা আবরণ থাকে। আমি আজকে ক্লাসের প্রথম এমসিকিউ সলভে এই কথাটা বলেছিলাম, কোষ গহ্বরে একটা পাতলা আবরণ রয়েছে, সেই পাতলা আবরণকে কি বলা হচ্ছে? কে আমাদের এই কমেন্টটা দিচ্ছে আর কি, একটু জানাও। কোষ গহ্বরের চারিপাশে যে পাতলা আবরণ থাকে তাকে বলা হচ্ছে, আমরা সবাই জানি, একটা প্লাস্ট। সেই প্লাস্টের নাম হচ্ছে টোনোপ্লাস্ট। রাইট অ্যান্সার, টোনোপ্লাস্ট। এখন আসো, এদের আরো যে প্লাস্টগুলো রয়েছে সেটা একটু ব্যাখ্যাতে। আমরা জানি যে এটা ক্লোরোপ্লাস্ট। স্যান্ডেলটা দে তো, রাকিব গেছে, রাকিবকে একটু ফোন দে, ওই স্যান্ডেল দে আমাদের।
আমরা যে আরো প্লাস্টগুলো বলি, আমার মনে হয় রাজিন তাহলে তুমি এই প্লাস্টগুলো আমাদেরকে বলে দাও, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট কোথায় কোথায় আমরা পাই এবং এদের কাজগুলো কি, তো বলে দাও আর কি এদেরকে। হ্যাঁ, আমরা জানি যে লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন একটি প্লাস্টিক। সো এই লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এখন এই লিউকোপ্লাস্টে আবার 3 ভাগে বিভক্ত করা যায়। লিউকোপ্লাস্টকে 3 ভাগে বিভক্ত করা যায় তাদের সঞ্চয় উপাদান ভাগ ভেদে। এখন তারা হচ্ছে আমাদের অ্যামাইলোপ্লাস্ট, সেকেন্ডে থাকবে হচ্ছে আমাদের অ্যালিউরোপ্লাস্ট, আরেকটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। সুতরাং লিউকোপ্লাস্ট কয়টি ভাগে ভাগ করা যাচ্ছে? 3টি ভাগে। তারা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট আর ইলায়োপ্লাস্ট। যদি কোনো প্লাস্টিক বা লিউকোপ্লাস্ট হচ্ছে শর্করা জাতীয় খাবার বা শ্বেতসার জাতীয় খাবার সঞ্চয় করে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা অ্যামাইলোপ্লাস্ট। শর্করা থাকলে সেটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, আর প্রোটিন থাকলে সেটা হবে অ্যালিউরোপ্লাস্ট। প্রোটিন বা আমিষ থাকলে সেটি হবে অ্যালিউরোপ্লাস্ট। আর যদি কখনো স্নেহ জাতীয় পদার্থ সঞ্চয় করে থাকে কোনো লিউকোপ্লাস্ট, সেটাকে আমরা বলবো ইলায়োপ্লাস্ট। সুতরাং হচ্ছে স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় পদার্থের ক্ষেত্রে থাকবে ইলায়োপ্লাস্ট। তাহলে দেখো ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে দেখো এই জায়গায় রাজিন কিন্তু অনেক সুন্দরভাবে বলছে যে লিউকোপ্লাস্ট, আমাদের লিউকো শব্দের অর্থ হচ্ছে বর্ণহীন বা সাদা। তাহলে এখানে দেখো 3টে অ্যামাইলো, অ্যালিউরো এবং ইলায়ো। এখানে মনে রাখার জন্য চমৎকার কিছু কথা বলছে। তোমরা সবাই জানো অ্যামাইলোজ কিন্তু এক ধরনের শর্করা জাতীয় খাবার। তাহলে এই অ্যামাইলোজ কথাটা আসে অ্যামাইলো থেকে। তাহলে অ্যামাইলোপ্লাস্ট সঞ্চয় করে শর্করা জাতীয় খাবার। চলো আসো ইলায়োপ্লাস্ট। ইলায়ো মানে কিন্তু ওয়েলো মানে অয়েল জাতীয় একটা শব্দের সাথে মিল রয়েছে। তাকে ইলায়োপ্লাস্ট তাহলে সঞ্চয় করবে লিপিড বা তেল বা চর্বি জাতীয় খাবার, আর বাকি থাকে তো একটাই খাবার, সেটা হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন কি করবে? প্রোটিন করবে অ্যালিউরোপ্লাস্ট। তাহলে মূলত আজকে এই 50টা প্রশ্নে আমরা সলভের মাধ্যমে তোমাদের ওয়ান শট এমসিকিউ এর যে প্রথম যে অধ্যায় কোষ এবং কোষের গঠন, সেই অধ্যায়টা আমরা সমাপ্তি ঘোষণা করলাম। এবং পরবর্তীতে আমাদের সপ্তাহে কিন্তু থাকবে 4টা ক্লাস। আমাদের সপ্তাহে ওয়ান শট এমসিকিউ এর 4টা ক্লাস থাকবে। আশা রাখি এই ক্লাসগুলোর মোটামুটি 1.5 ঘন্টা ডিউরেশনে হবে। আজকে একটু সময়টা বেশি লেগেছে যেহেতু আমাদের লঞ্চিং লাইভ ছিল, এবং আমাদের লঞ্চিং লাইভে আমাদের আরো যে দুজন মেন্টর রয়েছে তাদেরকে আমি লাস্ট বারের মতো এখানে ডেকে নিচ্ছি আর কি। আমাদের এই ক্লাসটা কেমন লাগলো, আমাদের এই আয়োজনটা কেমন লাগলো তোমাদেরকে একটু সবাই যদি একটু কমেন্টে জানাতে তোমরা। এবং আমাদের যদি তোমাদের কোনো সাজেশন থেকে থাকে, স্পেশালি লাইটের যে একটা বিষয়টি, এটা আমরা সলভ করার চেষ্টা করছি আর কি। তোমরা একটু কমেন্ট করে জানাবা। আর সবচেয়ে যেটা বড় জিনিস সেটা হচ্ছে হ্যাঁ, লেখা দেখা যাচ্ছিল না, একটু উপরে একটু উপরে লিখে ফেলতে হয়তো আর কি। আমরা সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সব দেখা যাবে আর কি। হ্যাঁ, আমরা কয়েকটা জিনিস নোটিশ করছি। সেটার মধ্যে 1 নম্বরে হচ্ছে যে লাইট সিস্টেমটা, 2 নম্বরে হচ্ছে যে তোমাদের কোন পেনগুলা কোন কালারগুলো সুবিধা হয়। সো নেক্সট ক্লাস থেকে এই দুটাতে আশা করি কোনো সমস্যা হবে না। খুবই ভালো লাগছে যে আজকে আমাদের অনেকের হচ্ছে পছন্দের কালার থাকে ভাই, সবুজ, নীল, লাল, গোলাপি কালারটা খুব কমন কালার। নেক্সট ক্লাস থেকে আমরা গোলাপি বা পিঙ্ক কালারটা ইউজ করে ট্রাই করবো। তাই নাকি? আচ্ছা, সত্যি ভালো লাগছে যে আমাদের ক্লাসটা সেই 17 2000 ভিউজ হয়ে গেছে। এন্ড নিজেদের কাছে ভালো লাগে। তোমাদের কমেন্টস প্রায় 700 মতো। ভাবছিলাম যে 1000 কমেন্ট আজকে আমি আশা করছিলাম, বাট হলো না। আশা করি নেক্সট ক্লাসগুলো আরো নেক্সট দিন তোমরা কোন অধ্যায় চাও এটা একটু কমেন্টসে কোন অধ্যায়গুলো চাও একটু কমেন্টে যদি একটু জানিয়ে দিতে। যে কমেন্টস 24 এর তো সবগুলো 14টা শর্ট সিলেবাসের যে 14টাই কমপ্লিট করো। দেখি আমরা তো একটা কমেন্ট একটু দেখি কেমন লাগলো, এটা আমাকে একটু কাইন্ডলি আমরা দ্রুত কমেন্টস করে দাও। পরবর্তী ক্লাস ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। কাব্য, নার্গিস ভালো, থ্যাংক ইউ। পিঙ্ক কালার চাই, হ্যাঁ পিঙ্ক কালার অসাধারণ, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। থ্যাংক ইউ সাব্বির। এক কথা স্টোরেজ শাকিল ভাই ইজ দ্য বেস্ট। এই জায়গায় শাকিল ভাই শুধু একা নাই, সব ভাই মিলেই কিন্তু আজকের আমাদের বায়োলজি লাভার্স। ইনশাল্লাহ থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, ইলামন্ডল অনেক ভালো ক্লাস। আচ্ছা, তোমরা তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিও। আর যে কথাটা সেটা হচ্ছে যে আমরা চাইবো তোমাদের সব দিক থেকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আমাদের সার্ভিসটা। আর তোমরা সবাই যেটা শুনে রাখবা, আগামী 2 তারিখ মানে 2রা জুন থেকে কিন্তু 26 ব্যাচের 3 নাম্বার কিন্তু ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। সো ডোন্ট মিস দ্য চান্স। আমি মিস বলে ফেলেছি, ডোন্ট মিস দ্য চান্স। তো আশা রাখি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে বিজয় খুব দ্রুত আগামী ক্লাসে রবিবারে। আল্লাহ হাফেজ সবাইকে। স্টে টিউনড। ওকে, চলো আমরা যাই।